হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসে। আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আজিজ ইবনে ফাহাদ। এবং আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব। অনেকেরই ভয়ের কারণ, অনেকেরই পছন্দের টপিক, আবার অনেকের একটু কম পছন্দ, একটু বেশি পছন্দ। এনিওয়ে, সো এই যে আমাদের 10MS 25 ব্যাচের জন্য ফ্রি যে গ্রুপটা আছে, এই গ্রুপ থেকে আমাদের এই টপিকের উপরে তোমাদের প্রথম ক্লাস হতে যাচ্ছে। এবং আমি আজিজ ইবনে ফাহাদ ফর দ্য ফার্স্ট টাইম এভার এই গ্রুপ থেকে ক্লাস নিতে যাচ্ছি। এবং আমাদের সবার সাথে হয়তো এই টপিক অনেকেই প্রথম ক্লাসে করবে হয়তো 10 মিনিট স্কুলের এই গ্রুপ থেকে, এবং ভাইয়ের সাথে হয়তো অনেকের প্রথম ক্লাস তোমরা করতে যাচ্ছ। সো আমাদের এই গ্রুপ থেকে যেহেতু প্রথম ক্লাস আমি নিচ্ছি রাইট ফর্মস অফ ভার্ব, আমি চেষ্টা করব তোমাদেরকে পরিপূর্ণভাবে ক্লাসটি নেওয়ার জন্য, এবং এই টপিকটাতে আজকের ক্লাসটি করার পরে যাতে কোনো প্রবলেম তোমাদের না থাকে। এবং আমি এটাও আশা করছি পাশাপাশি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো, এবং অনেক অনেক সুন্দর আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমার কথাগুলো তোমরা লাউড এন্ড ক্লিয়ার প্রপারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু এক এক করে জানিয়ে দাও। এবং বোর্ডের যে লেখাটি দেখতে পাচ্ছ রাইট ফর্মস অফ ভার্ব, এই কথাটি বা এই লেখাটি পরিপূর্ণ তোমাদের কাছে ভিজিবল কিনা, এই দুটো জিনিস আমাকে প্লিজ তোমরা সবাই জানাও। আমাদের সাথে হচ্ছে ইউটিউব থেকে জয়েন করেছে অনেক শিক্ষার্থী, যেমন শাহিন খান আমাদের সাথে আছে, হাফসা আক্তার আমাদের সাথে আছো, জেবা সামিহা আছো, খান সিস্টার্স, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবার সালাম একবারে নিয়ে নিচ্ছি, ফেসবুক থেকে বলি বা ইউটিউব থেকে বলি, সবার সালাম আমি একবারে নিয়ে নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ফেসবুক থেকে আমাদের সাথে আসিফ খান আছো, তারপরে হচ্ছে আরিয়ান জাহান আমাদের সাথে আছে, লামিয়া তাসনিম আছো, আফসানা মিম আমাদের সাথে আছে, লামিয়া তাসনিম আছো। দেন আবার ইউটিউবে চলে যায় ভাইয়া আনিক হাসান। হ্যালো অনিক, কেমন আছো ভাইয়া? আফরিন মুন, দেলোয়ার, অল ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট। ওকে, তারপরে হচ্ছে খায়রুল আলম ইমন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাথে ক্লাস করছে। ওকে, সাকিব অলওয়েজ অ্যালোন। হ্যালো হ্যালো ভাইয়া। সাকিব, তুমি কেন অলওয়েজ অ্যালোন থাকো? অ্যালোন থাকা ভালো, কিছু কিছু মানে কিছু কিছু সিচুয়েশনে একা থাকা ভালো, একা থাকার মজাও অন্যরকম। বাট সবসময় একা থাকলে আবার ডিপ্রেসড হয়ে যায়, মানুষ ডিপ্রেশনের মধ্যে চলে যায়। সো একা থাকবো, সময় সময় আমরা একা থাকবো, বাট সবসময় একা থাকার চেষ্টা করবো না প্লিজ। সোহেল আহমেদ, তারপরে হচ্ছে সোহেল, নিগার সুলতানা মিম, অনেক দেরি করে ফেলেছি না, একদমই দেরি হয়নি। আমাদের 6:58 বাজে, ঠিক 6টা না 7টার দিকে আমরা ক্লাসে শুরু করব। ওকে, ঠিক আছে। তো ভাইয়ের পরিচয়টা আমি দেই। আমি হচ্ছে আজিজ ইবনে ফাহাদ। ভাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এবং 10 মিনিট স্কুলের সাথে ইংলিশ ডিপার্টমেন্টের সাথে আছি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স অলমোস্ট। এবং আমি তোমাদের 25 ব্যাচ, তোমরা এখন 25 ব্যাচ, রাইট? 25 ব্যাচ যেহেতু আমাকে এই গ্রুপ থেকে নিচ্ছে, অথবা 26 ব্যাচেরও কয়েকজন থাকতে পারো এখানে। 24 তো পরীক্ষা হয়েই গেল, সো হয় 25 ব্যাচ মেইনলি এখানে আছো, 26 ব্যাচের কিছু শিক্ষার্থী এখান থেকে থাকতে পারো। 26 ব্যাচের আমাদের মেইন কোর্সে তো চলমান এখন, সেই ক্লাসটা ভাইয়া নিচ্ছি। পাশাপাশি আমাদের বাংলা ইংরেজি আইসিটি 25 ব্যাচের জন্য যে প্রথম সাইকেলের ক্লাসগুলো ছিল, সেখানে আমি ইংলিশ ক্লাস নিয়েছিলাম। সো আমাকে একটু সবাই জানাও যে ভাইয়ার ক্লাস আগে কারা কারা করেছো এখানে। অনেকদিন পর ভাইয়া আপনার ক্লাসে আছে, লামিয়া তাসনিম। ওকে, নো প্রবলেম। অনেকদিন পর আমারও ভালো লাগছে, অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস করতে আসছি। আমাদের বাংলা ইংরেজি আইসিটি সেকেন্ড সাইকেল, তোমাদের 25 ব্যাচের জন্য সেকেন্ড সাইকেল ব্যাচও কিন্তু এখন চলছে। তো যারা পারো, যারা মানে তোমাদের প্রবলেম থাকবে, মানে আছে যাদের এখন পর্যন্ত, তোমরা সেই সেকেন্ড সাইকেলও জয়েন হতে পারো সবাই। ওকে, এন্ড ইউটিউব থেকে বলছি, যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি, 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ ফ্রি এ প্লাস সাজেশনস, এই গ্রুপে যারা এখনো জয়েন করনি, সবাই অবশ্যই আমাদের ফেসবুকে এসে গ্রুপটাতে জয়েন করে ফেলবে। ওকে, সম্পূর্ণ ফ্রি গ্রুপ, জাস্ট গেলেই জয়েন্ট অপশনে গেলেই, জয়েন করলেই তুমি জয়েন্ট হয়ে যাবে, কোনো রকমের হ্যাসেল ফেস করতে হবে না। এই গ্রুপটা তোমাদের জন্য বেসিক্যালি বোর্ড পরীক্ষাতে পরিপূর্ণ রেজাল্ট আনার জন্য, পরিপূর্ণভাবে ভালো ভালো ফলাফল আনার জন্য এই উদ্যোগ 10 মিনিট স্কুল থেকে নেওয়া। এবং আমরা চেষ্টা করি এই গ্রুপের মাধ্যমে সমস্ত কিছু, বাংলা ইংরেজি আইসিটি থেকে শুরু করে অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর উপর পরিপূর্ণ মিশন নেওয়ার মাধ্যমে, ক্লাস নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরিপূর্ণভাবে বোর্ডের জন্য প্রস্তুত করে দেওয়ার উদ্দেশ্যে এই গ্রুপটা ওপেন করা। সো ইয়েস, অবশ্যই এই ফিচার্স বা এই হেল্পটা বা এই সুযোগটা 10 মিনিট স্কুল তোমাদেরকে দিচ্ছে, এবং সেটা তোমরা সবাই অ্যাভেল করে নিবে, নিজেদের মতো করে হচ্ছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। ওকে, জাস্ট 1 মিনিট প্লিজ, আই উইল রাইট ব্যাক। ওকে, সো আমরা তাহলে শুরু করতে পারি কিনা একটু আমাকে জানাই, যে আমরা সবাই রেডি আছে কিনা ক্লাসটি করার জন্য, রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটি করার জন্য সবাই আমরা প্রস্তুত আছে কিনা
রেডি আছে কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দেয় শিক্ষার্থী বন্ধুরা। ফেসবুক থেকে যারা যারা আছি সবাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, ইউটিউবে যারা আছে ক্লাস শেয়ার করে দাও, তোমাদের ফেসবুকে পোস্ট করে দিতে পারো, বা আমাদের এই ক্লাস লাইভ ক্লাসটি তোমাদের নিউজ ফিডে শেয়ার করে দিতে পারো, অথবা বন্ধু বান্ধবদেরকে তোমরা মেনশন করতে পারো, যাতে সবাই মিলে আমরা ক্লাসটি করতে পারি, সবাই মিলে শিখতে পারি। তুমি যদি নিজেকে জ্ঞান তুমি যত বেশি শেয়ার করবা, জ্ঞান তুমি নলেজ তুমি যত বেশি শেয়ার করবা, তুমি তত বেশি হচ্ছে ওয়াইজ হবা, তুমি তত বেশি ওয়াইজ হবা। দেখো ভাইয়া, আমি তোমাদের একটা জিনিস দেখাই। আমরা নলেজ, আমি একটু এখান থেকে, আচ্ছা এখান থেকে না, এখানে বুঝাই। একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে নলেজ অর নলেজ, যেটা বলি না কেন, নলেজ, ইটস সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে আমাদের নলেজ। ওকে, দেন আমাদের উইজডম, নলেজ এন্ড উইজডম। নলেজ হচ্ছে জ্ঞান, মানে আমরা বুকিশ যে নলেজটা অর্জন করি, আমরা কোনো বই পুস্তক নিউজ পেপার পড়ে যে জ্ঞানটা আহরণ করি, যে তথ্যগুলো নিজেদের ব্রেইনে ধারণ করি, ইটস কল নলেজ, মানে জ্ঞান। এন্ড ওই যে জ্ঞান তুমি অর্জন করলা, যে শিক্ষা তুমি নিউজ পেপার পড়ে বই পড়ে অর্জন করলা, সেই অর্জনটা তুমি যদি বাস্তব জীবনে অ্যাপ্লাই করো, বাস্তব জীবনে ব্যবহার করতে পারো, দেন তোমার মধ্যে উইজডম রয়েছে, তুমি একজন ওয়াইজ পারসন, তুমি নলেজেবল, তুমি হচ্ছে বই পুস্তক পড়ে নিজেকে নলেজেবল করেছো, জ্ঞানের ভান্ডারে পরিণত করেছো। ওকে, এন্ড ওই জ্ঞানটা তুমি যদি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারো, দেন তোমার মধ্যে উইজডম রয়েছে, তুমি একজন ওয়াইজ পারসন। সো এখন তুমি যে এই যে ইংলিশটা শিখলা, একটা জিনিস পড়লা, জানলা, এই যে লার্নিংসটা আমরা পড়াশোনার মাধ্যমে কি জানতে পারি, যে অন্যকে হেল্প করতে হবে, শিক্ষার মাধ্যমে অন্যকে হেল্প করতে হবে, অন্যকে সাহায্য করতে হবে, বিপদ আপদে এগিয়ে আসতে হবে। এই যে আমি অ্যাপ্লাই করছি, এই নলেজটা যে অ্যাপ্লাই করছি অন্যের জন্য বা আমার ব্যক্তিগত জীবনে, দ্যাট মিনস ইউ আর অ্যান ওয়াইজ পারসন, তুমি একজন জ্ঞানী ব্যক্তি, ইউ আর আ ওয়াইজ পারসন, দ্যাট মিনস। সো আমাদের নলেজটা শুধুমাত্র ধারণ করলেই হবে না, এটা ব্যক্তি জীবনে, প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে, মানুষের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো ইয়েস, ক্লাসটি আমরা সবাই শেয়ার করে দিব এবং সবাইকে শেখার সুযোগ আমরা করে দিব অবশ্যই। ওকে, বিইআই এর কে কে আছে, অনেকেই আছে। ক্লাস কতক্ষণ চলবে? হ্যাঁ ভাই, আমরা ভার্ব শেখাতে যতক্ষণ লাগে, হয়তো 1 ঘন্টা চলতে পারে, হয়তো বা 1.5 ঘন্টা চলতে পারে, হয়তো বা 2 ঘন্টাও চলতে পারে, আমাদের হচ্ছে ডিপেন্ডিং অন ইটস কমপ্লিশন, এটার পরিপূর্ণতার উপর বেস করে আমাদের এই ক্লাসটা কমপ্লিট করতে পারি, বা টাইমটা আমরা সেভাবেই দেখবো। নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই, আমরা যেহেতু শুরু করেছি টপিকটা একদমই শেষ করব। সবাই প্রস্তুত কিনা একটু আমাকে জানাতো, সবাই রেডি আছে কিনা, সবাই ক্লাসটি করার জন্য রেডি আছি কিনা একটু আমাকে জানাই, তাহলে আমরা শুরু করি। দেখো আজকের ক্লাসে আমরা কি কি জানবো। আমরা ভাই আজিজ ইবনে ফাহাদ দেখতে পাচ্ছ 7টা বাজে ক্লাস শুরু করার কথা, এন্ড ডিসকাশন আমরা আজকে প্রায় 1 ঘন্টা ধরে রাইট ফর্মস অফ ভার্বের যে রুলস গুলো আছে, রাইট ফর্মস অফ ভার্বের যে রুলস গুলো আছে সেগুলো ডিসকাস করব, আলোচনা করব। ওই রুলস গুলো ভালো মতো করে জানার পরে আমরা প্র্যাকটিস বোর্ড কোশ্চেন থেকে 2টো প্র্যাকটিস করব আজকে বোর্ড কোশ্চেন থেকে, তারপর আমরা প্র্যাকটিস এমসিকিউ, আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব আজকের ক্লাসে মাঝে মাঝে, এন্ড বেসিক্যালি ডিসকাশনের পরে লাস্টের 25 মিনিটস অর 30 মিনিটস আমরা হচ্ছে এই প্র্যাকটিস বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করব। সো দারুণ ভাবে, এবং আমি আশা করি এই ক্লাসের পরে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের 100% যদি পরিপূর্ণ মনোযোগ দাও 100% ক্লিয়ার হয়ে যাবে, নয়তো অ্যাটলিস্ট আমাদের 90% হলো আমাদের এই ক্লাস থেকে ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা তো আমাদের প্র্যাকটিস, ক্লাসের পরে নিজেরা প্র্যাকটিস করবা, নিজেরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা বা মডেল কোশ্চেন পেপার থেকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে বাদ বাকি পরিপূর্ণ তোমাদের চলে আসবে। সো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, মনোযোগ দিয়ে যতক্ষণ ক্লাসে আছি ততক্ষণই ক্লাসটা করি। ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে ভার্বের উপরে কোনো প্রবলেম তোমাদের আর থাকবে না, জাস্ট আমরা ভালো মতো করে শিখি, দেখি। আর লিখতে হবে না ভাই, তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, এই স্লাইড গুলো দিয়ে দিব, পিডিএফ আকারে দিয়ে দিব, তোমাদের কোনো কিছু লেখার প্রয়োজন নাই। ওকে, চলো আমরা শুরু করি। ভার্বের সংজ্ঞা, আমরা যে ভার্ব পড়বো, এই যে ভার্ব সম্পর্কে পড়ছি জানছি, ডেফিনেটলি আমাদের ভার্বের সংজ্ঞাটা জানতে হবে। হোয়াট ইজ ভার্ব? ভার্বের সংজ্ঞাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো, যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা হয়, কোনো কাজ করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা বোঝায়, তাকেই ভার্ব বা ক্রিয়া বলে। 3টা জিনিস এখানে ইন্ডিকেট করছে। একটা পার্টস অফ স্পিচ বা একটা ওয়ার্ড তখনই ভার্ব হবে যদি সে 3টা কাজ করে, যদি সে 3টা জিনিস ইন্ডিকেট করে, তখনই একটা ওয়ার্ড ভার্ব হিসেবে চলে যাবে বা ভার্ব হিসেবে আমরা ওই শব্দকে ধরবো। 3টা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে কোনো কাজ করা, ডিরেক্টলি কোনো কাজ করা বুঝাবে ওই শব্দ দিয়ে, কোনো কিছু হওয়া বুঝাবে, অথবা কোনো জিনিস কি বুঝাবে, কোনো জিনিস থাকা বুঝাবে। এই 3টা জিনিস যখন কোনো শব্দের মাধ্যমে প্রকাশ পাবে, সেই বাক্যের মধ্যে সেই ওয়ার্ডটি হচ্ছে আমাদের ভার্ব, এবং এই ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ। মনে রাখবে, ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ।
ভার্ব ছাড়া কখনোই কোনো শব্দ তৈরি হতে পারে, কোনো বাক্য তৈরি হতে পারে না। ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি হতে পারে না। বুঝতে পেরেছি? সো ভার্ব ইজ দ্য হার্ট অফ আ সেন্টেন্স। ভার্ব ইজ এ হার্ট অফ আ সেন্টেন্স। বাক্যের প্রাণী হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি হতে পারে না। দ্যাট মিনস একটা বাক্যে ভার্ব থাকবেই, এবং এই ভার্ব হয় কাজ করা বোঝাবে, নয় হওয়া বোঝাবে, নয় কোনো জিনিস থাকা বোঝাবে। ওকে, আমরা এবার দেখো এক্সাম্পলে চলে যাই। আমরা এক্সাম্পল দেখো, হি গোজ টু মার্কেট। সে মার্কেটে যায়। হি গোজ টু মার্কেট। আচ্ছা, একজন বলছে ভাই পিডিএফ কোথায় দিবেন? পিডিএফ ভাইয়া গ্রুপের মাধ্যমে দিয়ে দিব ভাইয়া। ফেসবুক গ্রুপ যেটা আছে সেখানে ভাইয়া পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। ডোন্ট ওয়ারি, একদমই টেনশন নিও না ভাই, সেখানে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ওকে, দেখো হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়। এখন দেখো ডিরেক্টলি কাজ নাই, যে গোজের মাধ্যমে কি বোঝায়? গোজের মাধ্যমে ডিরেক্টলি কাজ করা বোঝায়, ডিরেক্টলি আমাদের কাজ করা বোঝাচ্ছে। এরপরে দেখো হওয়া কিভাবে বোঝায়? শি ইজ মেকিং টি, এখানেও কাজ করা বোঝাচ্ছে। শি ইজ মেকিং টি, এখানেও কাজ করা বোঝায়। আবার দেখো, আচ্ছা এখানে দেখো ডিরেক্টলি কাজ, এখানে ডিরেক্টলি কাজের এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা যদি হওয়া দিয়ে একটা এক্সাম্পল লিখি, কিরকম? আমি যদি বলি যে হচ্ছে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা সবাই হই শিক্ষার্থী, আমরা সবাই ছাত্র, আমরা সবাই হই শিক্ষার্থী। এই যে উই আর স্টুডেন্টস, আর এখানে কোনো কাজ হচ্ছে? এই বাক্যে কিন্তু কোনো কাজ করা বোঝায় না, জাস্ট হওয়াটাকে ইন্ডিকেট করছে, জাস্ট হওয়াটাকে ইন্ডিকেট করছে। হওয়াটাকে ইন্ডিকেট করার কারণে আমাদের এখানে এই আরটা হচ্ছে বাক্যের ভার্ব। সো আমাদের ডিরেক্টলি কাজ করলে ভার্ব হবে, অথবা এই যে আর, সে তারা হয়, আমরা হই, হওয়াটা বুঝায়, হওয়াটা বুঝালো এখানে আমাদের বাক্যের ভার্বটা হয়ে যাবে আর। আবার কোনো কিছু থাকা বুঝায়। কোনো কিছু থাকা কিরকম বুঝতে পারে? যেমন আমি যদি বলি হচ্ছে যে আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। এখানে কোনো কাজ করা বুঝায়? এই যে আমার বই আছে, বই আছে তো কি হয়েছে? আমি তো কোনো কাজ করতেছি না। আমি যদি বই কিনতাম, আই বট সাম বুকস, তখন বট কেনা ডিরেক্টলি কাজ। বাট আমি বই কিনে রেখে দিলাম, আছে বুঝায়, এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার মানে কি? এই যে হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে আমাদের বাক্যের ভার্ব, কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, জাস্ট থাকা বোঝাচ্ছে। সো থাকা বুঝালে বাক্যের ভার্ব হবে, হওয়া বুঝালে বাক্যের ভার্ব হবে, এবং কোনো কাজ করা বুঝলেও কি হবে? বাক্যের ভার্ব হবে। সবাই কি ভার্ব ক্লিয়ার? হোয়াট ইজ ভার্ব, এটা কি সবাই ক্লিয়ার? একটু আমাকে জানাই তো, ভার্ব কি বা ভার্ব মানে কি, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, ভার্ব চিনতে পারবো কিনা একটা সেন্টেন্সের মধ্যে, একটু আমাকে সেটা জানাতে হবে কমেন্ট করে। সো হোয়াট ইজ ভার্ব? কোনো কাজ করা বুঝালে ভার্ব, কোনো কিছু হওয়া বুঝালে ভার্ব, এবং কোনো জিনিস থাকা বুঝালে আমাদের ভার্ব হয়ে যাবে। ওকে, এখন দেখো এই ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্বের প্রকারভেদ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার আছি আমরা, থ্যাংক ইউ। সো দেখো একটা ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব এন্ড হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব, আমাদের সেটা জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা যখন প্র্যাকটিস করতে যাব, এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে আসবে, অনেক অনেক বেশি কাজে লাগবে। যদি জাস্ট প্র্যাকটিস করতে যাও, অনেক হয়তো প্র্যাকটিস করেছো 25 ব্যাচে, যখন আমরা মেইন কোর্সে ক্লাস নিয়েছিলাম ভাইয়া, ভার্বের উপরে আমি ক্লাস নিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে কতটা ইম্পর্টেন্ট এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানা। সো ভাই তোমাদেরকে শর্টকাট টেকনিকে বলে দেই কিভাবে আমরা চিনবো এই ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা দেখো, এই যে ফাইনাইট ভার্বের বাংলা কি? ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন চিনবো কিভাবে একটা ভার্ব ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা চিনবো কিভাবে? দুইটা টেকনিক মাথায় রাখবা, দুইটা জিনিস মাথায় রাখবা এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বের করার জন্য। দুইটা সিম্পল জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে মনে রাখবা, এই ফাইনাইট ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে বসে। ফাইনাইট ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে বসে। আই রিপিট, সবসময় সাবজেক্টের পরে বসে। আরেকটা টেকনিক হচ্ছে ফাইনাইট ভার্ব দেখলে টেন্স চেনা যায়। ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স চেনা যায়,
টেন্স চেনা যায়। তার মানে এই দুটো জিনিস মাথায় রাখো ভাইয়া, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব বের করার এই দুটো জিনিস মাথায় রাখো যে ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসবে, নন ফাইনাইট ভার্ব কখনোই সাবজেক্টের পরে বসবে না। এবং ফাইনাইট ভার্বকে দেখলে আমরা টেন্স চিনতে পারবো যে এই বাক্যটা বা এই ভার্বটা বা এই বাক্যটা কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, এটা আমি চিনতে পারবো, বুঝতে পারবো। কিন্তু নন ফাইনাইট ভার্ব দেখলে কখনো আমি টেন্স চিনতে পারবো না, এবং নন ফাইনাইট ভার্ব কখনো সাবজেক্টের পরেও বসবে না। সো ফাইনাইট ভার্ব শুধুমাত্র সাবজেক্টের পরে বসে এবং ওই ভার্বকে দেখলে আমরা টেন্স চিনতে পারি। নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরেও বসে না এবং টেন্সও চেনা যায় না। সম্পূর্ণ ফাইনাইট ভার্বের উল্টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা কিছু এক্সাম্পল দেখি, চলো লেটস ওয়াচ সাম অর লেটস ট্রাই সাম এক্সাম্পলস। আমি বলতে পারি এভাবে যে we liked to swim. আমরা সাঁতার কাটতে পছন্দ করি বা পছন্দ করতাম। আরেকটা বাক্য হতে পারে এভাবে যে we like to swim. আমরা সাঁতার কাটতে পছন্দ করি। দুটো বাক্য খেয়াল করে দেখো ভাইয়া, we liked to swim এটা একটা বাক্য, we liked to swim এটা একটা বাক্য, we like to swim এটা হচ্ছে আরেকটা বাক্য। তার মানে আমি দুইটা বাক্য এখানে লিখলাম, we like to swim, we like to swim। এখানে দেখে মনে হচ্ছে দুইটা বাক্যের মধ্যে লাইক একটা ভার্ব, আবার সুইম সাঁতার কাটাও কি একটা ভার্ব। মনে হচ্ছে কি এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, কারণ সাঁতার কাটা একটা কাজ, লাইক পছন্দ করা এটা একটা কাজ। তাহলে মনে হচ্ছে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। আবার দেখো উই লাইক টু সুইম, উই লাইক একটা ভার্ব, আবার টু সুইম এটাও মনে হচ্ছে একটা ভার্ব। সো মনে হচ্ছে যে একটা বাক্যে দুটো করে ভার্ব, এখানে দুটো ভার্ব, এখানে দুটো ভার্ব, মানে এখানে দুটো ফাইনাইট ভার্ব, এখানে দুটো ফাইনাইট ভার্ব দেখে মনে হচ্ছে। কিন্তু মনে রাখবা একটা বাক্যে ফাইনাইট ভার্ব একটাই বসে, একটা বাক্যে ফাইনাইট ভার্ব একটাই বসে, একের অধিক ফাইনাইট ভার্ব একটা বাক্যে বসতে পারে না। বাক্য যদি একটা হয় বা ক্লজ যদি একটা হয়, ফাইনাইট ভার্বও হবে একটা। বাক্য যদি দুইটা হয় বা ক্লজ যদি দুইটা হয়, তখন ফাইনাইট ভার্ব হবে দুইটা। প্রত্যেকটা বাক্যের জন্য বা প্রত্যেকটা ক্লজের জন্য একটা করেই ফাইনাইট ভার্ব থাকে, একের অধিক থাকতে পারবে না, একের কমও থাকতে পারবে না। সো নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। কিন্তু ফাইনাইট ভার্ব অলওয়েজ একটা থাকবে এবং একটা থাকতেই হবে, রাইট? সো দেখো এই বাক্যে একটাই ফাইনাইট ভার্ব আছে এবং এক্সট্রা যে ভার্বগুলো থাকবে, একটা বাক্যে যদি দুটো ভার্ব থাকে তখন মনে করবে একটা ফাইনাইট এবং এক্সট্রা যে যতগুলো ভার্ব আছে, এক্সট্রা প্রত্যেকটা ভার্বই হচ্ছে আমাদের নন ফাইনাইট। একটা ফাইনাইট এবং এক্সট্রা যতগুলো ভার্ব চলে আসে, ওই প্রত্যেকটা ভার্বই হচ্ছে আমাদের নন ফাইনাইট। তেমনি এখানে একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট ভার্ব আছে। কোনটা ফাইনাইট বের করি চলো আমাদের শর্ত অনুযায়ী, যে বলছে ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে বসে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমাদের উইটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে কোন ভার্বটা বসছে? এই যে লাইকড, এইটা বসছে। সো এটাকে আমাদের ফাইনাইট ভার্বের প্রথম শর্ত মেইনটেইন করছে। আবার পরবর্তী শর্ত কি দেখো, টেন্স চেনা যায়। টেন্স কিন্তু চিনতে পারছি আমি, লাইকড কোন টেন্স? লাইকড আমাদের পাস্ট টেন্স, লাইকড আমাদের পাস্ট টেন্স। সো এই যে লাইকড, আমি টেন্স চিনতে পারছি, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, টেন্স চিনতে পারছি, দ্যাট মিন্স এই ভার্বটা হচ্ছে আমাদের এখানে ফাইনাইট ভার্ব। আবার দেখো টু সুইম কিন্তু সাবজেক্টের পরে বসে নাই, সাবজেক্টের পরে আমাদের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বসে না, ফাইনাইট ভার্ব বসে। সো টু সুইম টু হচ্ছে আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব। আবার এখানে লাইকটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, কারণ সাবজেক্টের পরে বসছে এবং আমি টেন্স চিনতে পারতেছি, এটা প্রেজেন্ট টেন্স চিনতে পারতেছি। আর টু সুইম কিন্তু শর্তগুলো ফিল আপ করছে না, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। সো এই যে সুইম ফাইনাইট, টু সুইম, এই যে টু সুইমটা আমাদের নন ফাইনাইট এবং টু সুইমটাকে আমাদের নন ফাইনাইট। দেখো আমার প্রেজেন্ট টেন্সও টু সুইম ছিল, আবার পাস্ট টেন্সও কি টু সুইম, মানে টু সুইমের কোনো চেঞ্জ নাই। টেন্স টু সুইমকে মানে নন ফাইনাইট ভার্বকে কোনো প্রভাবিত করে না। টেন্স কখনোই নন ফাইনাইট ভার্বকে প্রভাবিত করে না। এটা মানে আমি নন ফাইনাইট ভার্বকে দেখলে টেন্স আমি চিনতেই পারবো না, থাকবেই না, টেন্সের কোনো প্রভাব নন ফাইনাইট ভার্বের উপরে থাকে না। সো এই যে টু সুইম, প্রেজেন্টও টু সুইম, পাস্টও টু সুইম, ফিউচারও টু সুইমই হইতো। টেন্স কিন্তু আলাদা করে চেনা যায় না নন ফাইনাইট ভার্ব থেকে। সো ইটস আ নন ফাইনাইট ভার্ব টু সুইম, এবং লাইকড হচ্ছে আমাদের এখানে ফাইনাইট ভার্ব। সবাইকে বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছে কিনা একটু ভাইকে প্লিজ জানিয়ে দাও।
একটু আমাকে প্লিজ জানিয়ে দাও। আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। আমি যদি বলি এরকম যে উই উই ওয়েন্ট I mean ফর ওয়াকিং, আমরা হাঁটার জন্য বের হয়েছি, আমরা হাঁটার জন্য বের হয়েছিলাম, বা উই গো ফর ওয়াকিং, আমরা হাঁটার জন্য বের হই। সো উই ওয়েন্ট ফর ওয়াকিং, উই গো ফর ওয়াকিং। দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। হ্যাঁ, দুটোই ভার্ব, কিন্তু একটা ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। দেখে আমাকে তোমরা বলো তো এই বাক্যের কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট? প্রথম বাক্যের কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট? দেখে আমাকে বলো তো ভাইয়া, আমাকে বলো তো কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এটা আমাকে দেখে জানাও তো সবাই, কমেন্ট করে জানাও তো। ওয়েন্ট এবং গো হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং কি বলে এটাকে আমাদের হচ্ছে ওয়াকিং হচ্ছে আমাদের নন ফাইনাইট। ওই শর্ত দেখো, সাবজেক্টের পরে বসে নাই, ওয়াকিং বসে, আমাদের সাবজেক্টের পরে বসছে ওয়াকিং, বসে নাই। কে বসছে? ওয়েন্ট বসছে, গো বসছে। তারপরে এটা আমাদের ফাইনাইট ভার্ব, এবং এই যে ওয়াকিং টেন্স দ্বারা প্রভাবিত হচ্ছে না, এবং আমাদের সাবজেক্টের পরেও বসে নাই, শর্ত ফিল আপ করছে না নন ফাইনাইট ভার্ব, শর্ত ফিল আপ করছে ফাইনাইট ভার্ব। দ্যাটস ইট। এই ছিল আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এটাই মূলত আমাদের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখন আমি চলে যাই পরবর্তী পার্টে, চলে যাও। দেখো এখানে কি বলছে, রাইট ফর্মস অফ ভার্ব। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলছে। কি কথা বলছে দেখো। আচ্ছা, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সবাই মোটামুটি ক্লিয়ার কিনা একটু আমি কমেন্ট করে জানাই। সবাই পরিপূর্ণ ক্লিয়ার কিনা? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাই সবাই প্লিজ। ওকে, এখানে দুটো কথা বলছে, দুটো পয়েন্টে, দুটো বুলেট পয়েন্টে দুটো ইম্পর্টেন্ট কথা বলছে, একটু আমাকে দেখো ভাইয়া কি বলছে, যে একটি ভার্বের ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে। একটা ভার্বের অনেকগুলো রূপ হয়। একটা ভার্ব দেখতে বিভিন্ন রকমের হতে পারে, প্লে হতে পারে, প্লেজ হতে পারে, প্লেইং হতে পারে, প্লেড হতে পারে, টু প্লে হতে পারে, তাই না? অনেক কিছু হতে পারে। একটা ভার্বের বিভিন্ন রূপ হয়, একটা ভার্বের বিভিন্ন রূপ হয়ে থাকে। ওকে, দেখো একটি ভার্বের ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে, কোন অবস্থায় কোন রূপ ব্যবহার করতে হবে সেটি রাইট ফর্মস অফ ভার্বের আলোচ্য বিষয়। মানে আমি কোন অবস্থায়, কোন সিচুয়েশনে কোন রূপ ব্যবহার করব সেটা হচ্ছে আমাকে জানতে হবে, বুঝতে হবে এই রাইট ফর্মস অফ ভার্বে, সেটা আমাকে জানতে হবে। প্রত্যেক সিচুয়েশনে কোনো সময় প্লে হবে, কোনো সময় প্লেজ হবে, কোনো সময় প্লেইং হবে, টু প্লে হবে, প্লেড হবে। সো এক একটা সিচুয়েশনে এক একটা ভার্বের রূপ ফলো করতে হয়, কোন সিচুয়েশনে কোনটা ফলো করতে হয় এটাই মূলত আমাদের রাইট ফর্মস অফ ভার্বের আলোচ্য বিষয়। এখন দেখো ভাইয়া, এক্ষেত্রে প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে। আমরা যখন কোনো রাইট ফর্মস অফ ভার্ব সলভ করতে যাবো ভাইয়া, সবসময় বলে থাকি, আমি যখনই কোনো শিক্ষার্থীদেরকে পড়িয়ে থাকি তখনই বলি প্র্যাকটিসের ক্ষেত্রে, যে আমরা রাইট ফর্মস অফ ভার্ব যখন প্র্যাকটিস করতে যাব, হয়তোবা দেখে মনে হচ্ছে ওয়াও এটা তো ইজি, খুবই সহজ, এটা আমি দেখলেই পারবো, বাট খুশিতে কিন্তু আমরা আনসার করে দিব না। আমরা ডেফিনেটলি হচ্ছে প্যাসেজটা পড়বো, প্যাসেজটি ভালোভাবে প্রথমত পড়বো, দেখতে হবে এটি কোন টেন্সে আছে, প্যাসেজটি কোন টেন্সে আছে এটা আমাদেরকে অবশ্যই বের করতে হবে। এটি যদি প্রেজেন্ট হয় তাহলে 3 থেকে 4টি ভার্ব শুধুমাত্র V1 বসবে। যদি প্রেজেন্ট হয়, যদি আমাদের ভার্বটা প্রেজেন্ট হয়, মানে প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তখন 3 থেকে 4টা 10টা ভার্ব থাকে, তো 10টা ভার্বের মধ্যে 3 থেকে 4টা ভার্ব ব্র্যাকেটে যা আছে তাই বসবে। খুব বেশি চেঞ্জ আনার দরকার নেই, তবে এস বাই এস এক্সট্রা যুক্ত হতে পারে, বাট খুব ইজিলি কিন্তু 3 থেকে 4টা ভার্ব আনসার করতে পারবো। আবার যদি পাস্ট টেন্স হয় তখন 3 থেকে 4টা ভার্ব শুধুমাত্র V2 করলে হয়ে যায়। এটা ভার্ব হবে, ভুল আসছে, 3 থেকে 4টা ভার্ব শুধুমাত্র V2 মানে পাস্ট টেন্স করলেই হয়ে যায়। এত প্রবলেম, মানে এত প্রেশার নিতে হয় না, 3 থেকে 4টা আমরা ইজিলি পেরে যাই। ঠিক আছে। আবার দেখো, যদি আমরা পাস্ট মানে ফিউচার টেন্স করি, ফিউচার টেন্স দেখি, তখন 3 থেকে 4টা ভার্ব শুধুমাত্র উইল প্লাস V1 করলে হয়ে যাবে। মানে যে ভার্বটা ব্র্যাকেটে আছে ওই ভার্বের আগে উইল বা শ্যাল যুক্ত করলেই ওই ভার্বটা আমাদের কমপ্লিটেড, মানে জাস্ট হয়ে যায়। 3 থেকে 4টা কোনো প্রেশার নিতে হয় না। কখন হবে না? যদি আমি টেন্সটা বের করতে পারি, প্যাসেজটা কোন টেন্সে আছে এটা বের করতে পারি। আমাদের প্রথম কাজ ফাইনাইট, মানে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের প্রথম কাজই হচ্ছে আমাদের টেন্সটা বের করা, এটা কোন টেন্সে আছে এই টেন্সটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, whether it is present, whether it is past or future, এটা আমাদেরকে প্রথমত বের করতে হবে। এখন ওই যে বললাম ভার্বের অনেকগুলো রূপ হয়, ভার্বের ভিন্ন ভিন্ন রূপ হয়। দেখো ভার্বের কি কি রূপ হতে পারে, দেখো একটি ভার্বের 6টি রূপ হয়, একটি ভার্বের
ছয়টা রূপ হয়, ছয়টা। একটা নম্বর হচ্ছে আমাদের বেস ফর্ম, একটা ভার্বের বেস ফর্ম হয়, যেমন এই যে প্লে, ইট, গো, এগুলো হচ্ছে বেস ফর্ম। দেন এস বা ইএস ফর্ম, মানে এই সেম বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, এস এস অথবা ইএস যুক্ত হতে পারে। দেন সেম ভার্বেরই পাস্ট ফর্ম মানে ভি টু ফর্ম, প্লেড, এট, ওয়েন্ট, ভি টু ফর্ম হতে পারে আমাদের। এরপরে ভি থ্রি ফর্ম, প্লেড, ইটেন, গন। দেখো প্লে, প্লেড, প্লেড, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন। এরপরে দেখো ভাইয়া টু প্লাস ভার্ব, টু গো, টু প্লে অথবা টু ইট, এটা একটা ভার্বের আমাদের ফর্ম। আবার দেখো ভার্ব প্লাস আইএনজি, প্লেইং, ইডিং এন্ড গোয়িং, এটাও কি আমাদের ভার্ব প্লাস আইএনজি একটা ফর্ম। সো এই মোটামুটি এগুলো হচ্ছে কি আমাদের ভার্বের ফর্ম। এর মধ্যে দেখো ভাইয়া, এর মধ্যে প্রথম যে তিনটা ভার্ব আছে না, প্রথম যে তিনটা, এগুলো হচ্ছে বেসিক্যালি ফাইনাইট ভার্বের ফর্ম, এগুলো ফাইনাইট ভার্ব। এবং যখনই একটা ভার্ব এই তিনটা রূপের হয়, এগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব দেখবা সবসময় এই তিন রকমের হয়, মানে দেখতে হয় প্লেড ভি থ্রি হয়, নয় টু প্লাস ভার্ব হয়, নয় ভার্ব প্লাস আইএনজি হয়। এই তিন রকমেরই নন ফাইনাইট ভার্ব হয়, এর বাইরে কোনো নন ফাইনাইট ভার্ব হয় না, রাইট? আর এই যে আমাদের ফাইনাইট ভার্ব, এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ফাইনাইট ভার্ব। সবসময় ফাইনাইট ভার্ব এই তিন রকমেরই হয়, এর বাইরে ফাইনাইট ভার্ব হয় না। সো উপরের তিনটা ফাইনাইট ভার্ব, আর পরের তিনটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ওকে, সো আমি আশা করি আমাদের মোটামুটি এই বেসিক পর্যন্ত সবাই পরিপূর্ণ ক্লিয়ার। আমি হচ্ছে পরবর্তী রুলসে চলে যাই, চলো আমরা একটা একটা করে নোটে চলে যাই। সো ভাইয়া যতটুকু কভার করেছি, যতটুকু তোমাদেরকে পড়িয়েছি, সবাই ক্লিয়ার কেন একটু আমাকে জানাও তো, যতটুকু পড়িয়েছি ততটুকু ক্লিয়ার কেন একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দে শিক্ষার্থীরা। সবাই পরিপূর্ণ ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দে, আমি দেখি তো সবাই কি কি বলছো তোমরা। সবাই পরিপূর্ণ 100% ক্লিয়ার কিনা একটু আমাকে প্লিজ জানিয়ে দাও। ওকে, সো একটু আমাকে জানিয়ে দাও যে সবাই পরিপূর্ণ ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। মরিয়ম বলছে ক্লিয়ার, মুস্তাক বলছে 100%, ওকে গুড। কেপিবি কিং, কেপিবি কিং, ও মাই গড, কেপিবির পূর্ণরূপ কি? ভাইয়াটা, ভাইয়ের স্কুলের নাম ছিল কেপিবি হাই স্কুল, মানে কদমতলা পূর্ব বসাবো হাই স্কুল বা স্কুল অ্যান্ড কলেজ, এটা ছিল। তুমি কেপিবি থেকে বিলং করছো কিনা? 1000% ক্লিয়ার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা পরবর্তী পার্টে যাই। আচ্ছা, আমরা এবার নোট 1 প্রত্যেকটা রুলস গুলো দেখবো। আমরা দেখো রাইট ফর্মস অফ ভার্বের অসংখ্য নোট, বিভিন্ন বইতে অসংখ্য নোট আমরা দেখতে পাই, অসংখ্য রুলস আমরা দেখতে পাই। আমরা এতগুলো রুলস পড়বো না কখনোই, আমরা এতগুলো নোটও দেখবো না। আমরা মোটা দাগে একদম সবকিছু মিলিয়ে মাত্র 20টা নোট পড়বো, মাত্র 20টা নোট পড়বো। এই 20টা নোট পড়লেই আমাদের রাইট ফর্মস অফ ভার্ব একদমই পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট 20টা নোট পড়বো আর প্র্যাকটিস করবো, দ্যাটস ইট। প্রথম যে নোটটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোট, অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট। প্রথম নোটটা আমাদের হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট নোট। কি বলছে দেখো, নোট 1-এ বলছে যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। খুবই সহজ একটা কথা, খুবই সহজ একটা কথা। হ্যাঁ, একটা ভার্বের আমাদের যদি সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং এবং আমাদের টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তো দুইটা শর্ত এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে সেন্টেন্স, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। এই দুটো শর্ত মেনটেন করলে আমাদের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন দেখো এই যে রাহিম গো টু স্কুল এভরিডে, দেখো রাহিম গো, ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেটে গো আছে। এখন দেখো সে প্রতিদিন স্কুলে যায়, রাহিম প্রতিদিন স্কুলে যায়। এখন প্রতিদিন স্কুলে যায়, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? কোনো কাজ প্রতিনিয়ত, প্রতিদিন যখন হয়, কোন একটা কাজ যদি প্রতিনিয়ত হয়, সেটা আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রেগুলারিটি মেইনটেইন করে কোনো কাজ হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অভ্যাস জড়িত কোনো কাজ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং দেখো সাবজেক্ট কি? রাহিম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে কি এস বা ইএস যুক্ত হবে। সো দেখো এই যে আমাদের আনসারটা কি? আমাদের আনসারটা হচ্ছে এখানে গোজ।
সো রহিম গোজ টু স্কুল, দুইবার আসছে, রহিম গোজ টু স্কুল এভরি ডে। দ্যাটস ইট। আবার দেখো, মাই ফ্রেন্ড বাই মোবাইল ফোনস ফর হিজ বিজনেস রেগুলারলি। আমার বন্ধু তার মোবাইল ফোন ব্যবসায়ের জন্য, তার বিজনেসের জন্য প্রতিনিয়তই কি করে, প্রতিনিয়তই মোবাইল ফোন কেনে। রেগুলারলি মোবাইল ফোন কিনে, নিয়মিতই মোবাইল ফোন কিনে। শেষ এক সপ্তাহ পর পরই সে মোবাইল ফোন কিনে, শেষ হলেই কিনতে যায়। তার মানে এখানে এই যে রেগুলারলি মোবাইল ফোন কিনে, বিজনেস হওয়ার কারণে রেগুলারলি মোবাইল ফোন কিনে, এটা কি, এটা প্রতিদিনের অভ্যাস বা নিয়মিত কাজ, নিয়মিত কাজ, রেগুলার অ্যাক্টিভিটি। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং দেখো মাই ফ্রেন্ড, একজন, আমার বন্ধু কিন্তু ফ্রেন্ডস বলে নাই, ফ্রেন্ডস কিন্তু বলে নাই, ফ্রেন্ড বলছে। মাই ফ্রেন্ড থার্ড পারসন এবং একজন সিঙ্গুলার, তাই কি হবে এখানে বাই থেকে বাইজ হয়ে যাবে। এই যে আমাদের আনসারটা কি, বাইজ হয়ে গেছে। সো মাই ফ্রেন্ড বাইজ মোবাইল ফোনস ফর হিজ বিজনেস রেগুলারলি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। অত্যন্ত ইজি নোট, বাট এই নোটের ক্ষেত্রে অনেকে ভুল করি। আমরা অনেকে এই নোটে ভুল করব। প্লিজ যাতে আমরা ভুল না করি, এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। 2 নম্বর নোটে চলে যায় আমরা। 2 নম্বর নোট খুবই ইজি নোট, খুবই সহজ নোট। 2 নম্বর নোটে কি বলছে দেখো তো ভাইয়া, এখানে বলছে যে অনেক সময় আমরা প্রশ্নে বি দেখতে পাই। অনেক সময় কি আমরা প্রশ্নের মধ্যে বি দেখতে পাই, মানে ব্র্যাকেটে দেখবা, ব্র্যাকেটের মধ্যে বি দেওয়া, বি দেওয়া, ড্যাশ, এরপরে ব্র্যাকেটে বি দেওয়া আছে। যখনই যখনই আমরা ব্র্যাকেটে বি পাবো, দেখো অনেক সময় আমরা প্রশ্নে বি দেখতে পাই। যদি কোথাও এটি থাকে, সলভ করার সময় সেটির পরিবর্তে টেন্স অনুযায়ী এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার হবে। আমরা যদি ব্র্যাকেটে কখনো বি পাই, বি মানে কি, বেস ফর্ম, টু বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। যখন ব্র্যাকেটে আমরা বি পাবো, কোনো প্রশ্নে বি পাবো, তখন সেটাকে আমরা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার করে দিব টেন্স অনুযায়ী। যদি আমাদের লাইনটা প্রেজেন্ট টেন্স হয়, সেটা কি এম ইজ আর করে দিব। যদি পাস্ট টেন্স হয়, সেটাকে আমরা ওয়াজ অথবা ওয়ার করে দিব। এম ইজ আর করে দিব, অথবা কি পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার করে দিব। কি বন্ধ করে? চোখ বন্ধ করে। তো চোখ বন্ধ করে আমরা এই কাজটা করব। দ্য ফ্রিডম ফাইটার্স বি দ্য গ্রেট সন্স অফ আওয়ার কান্ট্রি। এখানে গ্রেট সন্স আলাদা 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 করে হবে। ওকে, দ্য ফ্রিডম ফাইটার্স বি দ্য গ্রেট সন্স অফ আওয়ার কান্ট্রি। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্য সন্তান, মহৎ সন্তান। সো এই যে দেখো বি আছে না, এটা আমাদের কি প্রেজেন্ট টেন্স না, এখনো তারা বেঁচে আছে। সো সব সময়ের জন্য কি তারা আমাদের সূর্য সন্তান, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, সব সময়ের জন্য সূর্য সন্তান বা মহৎ সন্তান। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে করতে হবে, বা প্রেজেন্ট টেন্স, এজন্য কি আমাদের হচ্ছে আর হয়ে যাবে। আবার দেখো, রাহিম বি ভেরি উইক লাস্ট উইক। রাহিম গত সপ্তাহে কি অসুস্থ হয়ে পড়েছিল। সো রাহিম বি ছিল লাস্ট উইক, গত সপ্তাহে, এজন্য কি হয়ে যাবে দেখো, রাহিম ওয়াজ আমাদের আনসারটা হয়ে যাবে। সো রাহিম ওয়াজ ভেরি উইক লাস্ট উইক, রাহিম ওয়াজ ভেরি উইক লাস্ট উইক। যখন আমরা বি পাবো, বি পেলে সেখানে আমরা এম ইজ আর ওয়াজ আর টেন্স অনুযায়ী করে দিব। আচ্ছা, এই যে নোটটা দেখতে পাইলাম, এই নোটটা শিখলাম, এই নোটের একটা ছোট্ট এক্সেপশন আছে। এক্সেপশন কিরকম দেখো, ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু এম ইজ আর ওয়াজ আর হবে না। কারণ ফিউচার টেন্সে কি হয়, ফিউচার টেন্সে উইল চলে আসে, ফিউচার টেন্সে উইল চলে আসে। আর উইলের পরে আমাদের অলওয়েজ কি হয়, বি হয়। উইল এম হয় না, উইল ইজ হয় না, উইল আর হয় না, উইল বি। উইল বা মডাল অক্সিলারি, এখানে উইল না, শুধুমাত্র মডাল অক্সিলারি। যে কোনো মডাল, উইল, শ্যাল, বা যে কোনো তোমার কি বলে এটাকে, মাস্ট, হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, যে কোনো মডালের পরে, যে কোনো মডাল যদি চলে আসে বাক্যের মধ্যে, ওই মডালের পরে আর বি এর কোনো চেঞ্জ হবে না, সেখানে বি বি থাকবে। যেমন দেখো, কিন্তু ফিউচারের ক্ষেত্রে সেটির পরিবর্তন হয় না, কেননা মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডেলের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, আর বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই যে বি হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। দেখো, রাহিম বি আ ডক্টর ইন হিজ লাইফ। রাহিম তার জীবনে কি হবে, রাহিম তার জীবনে ডক্টর হবে। সো রাহিম হবে, ভবিষ্যতে হবে, এজন্য কি বি তো হবেই হবে, উইল বি হয়ে যাবে, বিকজ ভবিষ্যৎ, উইল চলে আসবে। সো রাহিম উইল বি এ ডক্টর ইন হিজ লাইফ, উইল বি। আবার দেখো, বাংলাদেশ বি আ ডেভেলপড কান্ট্রি ওয়ান ডে। বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে, বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। তো দেখো, বাংলাদেশ উইল থেকে দেখো হবে ভবিষ্যৎ, এজন্য বি আছে, উইল বি হয়ে যাবে। বাংলাদেশ উইল বি আ ডেভেলপড কান্ট্রি ওয়ান ডে, বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বি এর নিয়মটা। যখনই কোথাও বি পাবো, টেন্স প্রেজেন্ট হলে এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর করে দিব,
পাস্ট টেন্স হলে ওয়াজ আর করে দিব এবং ফিউচার হলে সেখানে উইল বি করে দিব। দ্যাটস ইট। ওকে, এরপরে আচ্ছা, এরপর আমরা একটা এমসিকিউ চলে যাই, আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস করি। বলো এই এমসিকিউটার আনসার কি হবে? এই এমসিকিউটার আনসার কি হবে? দ্য টিম ড্যাশ দ্য ম্যাচ ইয়েস্টারডে। এই প্রশ্নের আনসারটা কি হবে? ওকে, যদি নেট প্রবলেম হয়, আমাদের যদি কয়েকজন বলছে নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম যদি হয় আমরা প্লিজ ক্লাস থেকে, মানে আমাদের ইউটিউবে কিন্তু ক্লাসটা হচ্ছে, ফেসবুকে যদি নেট প্রবলেম হয় ক্লাস 1 to 12 মানে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো হচ্ছে। তোমরা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করতে পারো, ফেসবুক থেকে করতে পারো, ইউটিউব চ্যানেল থেকে করতে পারো, যেটা তোমাদের কাছে মানে কমফোর্টেবল ফিল হয়। অথবা একবার বের হয়ে আবার জয়েন করো, আশা করি সমস্যাটা সলভ হয়ে যাবে। বের হয়ে আবার জয়েন করো। ওকে, দেখো আনসারটা হবে কি আমাদের ওন, রাইট? কেন ওন? দেখো আওয়ার টিম ড্যান্স দ্য ম্যাচ ইয়েস্টারডে, যে ইয়েস্টারডে থাকার কারণে, অতীতকাল থাকার কারণে এটা আমাদের পাস্ট টেন্স ওন হয়ে গেছে। আমরা সি নাম্বারটা এখানে আমাদের আনসার হবে ওন, রাইট? সো ইয়েস, আমাদের আনসার হচ্ছে এখানে ওন। এর পরবর্তী রুলসে যাই, আমাদের 3 নাম্বার নোটে চলে যাই আমরা। 3 নাম্বার নোট, ওকে, আমরা 3 নাম্বার নোটে চলে যাই। ওকে, আমরা 3 নাম্বার নোটে চলে যাচ্ছি। 3 নাম্বার নোটে কি বলছে? ওকে, 3 নাম্বার নোটে কি বলছে খেয়াল করে দেখি ভাইয়া। 3 নাম্বার নোট খুবই খুবই ইম্পর্টেন্ট নোট, খুবই খুবই ইম্পর্টেন্ট নোট। আমরা একটু খেয়াল করি। নোট 3 তে বলেছে যে পাশাপাশি পাশাপাশি বা সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে, পাশাপাশি বা সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে দ্বিতীয় বা শেষের যে ভার্বটি থাকবে তাকে নন ফাইনাইট করতে হবে। তাকে কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। কেন করতে হবে? কারণ কারণ আমরা জানি একটা বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা হয়। দেখি কমেন্ট করে জানো তো ভাইয়া, একটা বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব কয়টা হয়? একটা বাক্যে ফাইনাইট ভার্ব আমাদের একটাই হয়, রাইট আনসার। আমাদের একটা বাক্যে ফাইনাইট ভার্ব একটাই হয়, একের অধিক ফাইনাইট ভার্ব হওয়া যায় না, একের অধিক ফাইনাইট ভার্ব হওয়া যায় না। সো যদি এক্সট্রা কোনো ভার্ব চলে আসে, ফাইনাইট ভার্ব থাকার পরেও এক্সট্রা কোনো ভার্ব চলে আসে, তখন ওই ভার্বকে ফাইনাইট রাখা যাবে না, ওই ভার্বটাকে আমাদের নন ফাইনাইট করে দিতে হবে, ওই ভার্বকে আমাদের নন ফাইনাইট করে দিতে হবে। যদি নন ফাইনাইট করে দিতে হয়, এখন নন ফাইনাইট ভার্ব কত রকমের হতে পারে? 3 রকমের না? দেখো আমরা যদি একদম শুরুর দিকে যাই, একদম শুরুর দিকে যাই, কি বলছিলাম? এই যে পরের 3টা নন ফাইনাইট, আগের 3টা ফাইনাইট। আমি যদি নন ফাইনাইট করতে যাই, একটা ভার্বকে যদি আমি নন ফাইনাইট করতে যাই, আমার এই 3 রকমের যে কোনো একভাবে নন ফাইনাইট করতে হবে, তাই তো? হয় আমাকে V3 করতে হবে, নয়তো টু প্লাস ভার্ব করতে হবে, ইনফিনিটিভ করতে হবে, অথবা ভার্ব প্লাস আইএনজি করে আমাকে নন ফাইনাইট করতে হবে। যে কোনো একভাবে আমাকে নন ফাইনাইট করতেই হবে। আমি কোন ভাবে নন ফাইনাইট করব? আমি কোন রূপে নন ফাইনাইট করব? দেখো আমি যে কোনো একটা রূপে নন ফাইনাইট করব। কোন রূপে? দেখো যদি যদি উদ্দেশ্য বোঝায়, যদি উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্ব দিয়ে নন ফাইনাইট করব। মানে আমাদের পরবর্তী যে ভার্বটা আছে, পরবর্তী ভার্বের অর্থ যদি উদ্দেশ্য বোঝায় তখন আমাদের টু প্লাস ভার্ব দিয়ে আমরা নন ফাইনাইট করব। যদি উদ্দেশ্য বোঝায় না, আমাদের প্যাসিভ বোঝায়, বাক্যটার অর্থ প্যাসিভ বোঝায়, তখন আমাদের V3 করে নন ফাইনাইট করব। তাহলে তার মানে প্রথমত হচ্ছে আমাদের সেকেন্ড যে ভার্বটা আছে এটাকে নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করার 3টা উপায় আছে। যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বোঝায়, আবারও বলছি ভাইয়া, যদি উদ্দেশ্য বোঝায় তখন আমাদের টু প্লাস ভার্ব হবে। যদি উদ্দেশ্য না বুঝিয়ে আমাদের প্যাসিভ অর্থে কাজ করে, ওই বাক্যটা প্যাসিভ হয়, মানে ওই বাক্যটা অন্যের মাধ্যমে কাজ করে, ওই ভার্বটা অন্যের মাধ্যমে কাজ করা বুঝায়, তখন সেখানে প্যাসিভ হবে, এবং প্যাসিভ হলে এটা আমাদের V3 হবে, ভার্বটা V3 ফর্ম হবে। যদি কোনো উদ্দেশ্য না, কোনো প্যাসিভও বুঝায় না, তখন জাস্ট ভার্ব প্লাস আইএনজি করে দিলেই আমাদের বাক্যটা কমপ্লিটেড। সো 3টা উপায়, উদ্দেশ্য বুঝালে ভার্ব টু প্লাস ভার্ব, প্যাসিভ হলে V3, এবং উদ্দেশ্যও না প্যাসিভও না, সেখানে জাস্ট ভার্ব প্লাস আইএনজি করে দিব আমরা। দ্যাটস ইট। তোমাদের যদি হচ্ছে ইউটিউবে যদি প্রবলেম হয় তোমরা ফেসবুকে দেখতে পারো, ফেসবুকে যদি প্রবলেম হয় ইউটিউব থেকে দেখে ট্রাই করতে পারো, আই গেস সমস্যাটা সলভ হবে। অথবা বের হয়ে আবার জয়েন করতে পারো তোমরা। এন্ড ক্লাসটা শেয়ার করে দেই যেন আমরা সবাই ক্লাসটা করতে পারি, ফ্রেন্ড সার্কেল সবাইকে আমরা মেনশন করে দেই, এবং ক্লাসটা আমরা আমাদের পেজে বা আমাদের গ্রুপে বা আমাদের যে কোনো আমাদের প্রোফাইলে শেয়ার করে দিতে পারি। সো এইটা হচ্ছে রুলস। যখনই কোনো ভার্ব পাবো আমি, যখনই কোনো ভার্ব পাবো
এই ভার্ব গুলোকে আমাকে নন ফাইনাইট করতে হবে, এক্সট্রা করে কোনো ভার্ব পেলে নন ফাইনাইট করতে হবে, এবং নন ফাইনাইট করতে গেলে টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের V3 যে কোনো ভাবে আমি কি নন ফাইনাইট করতে পারি। দেখো এক্সাম্পল চলে যায়, আমরা এক্সাম্পলে কি বলেছে এখানে, এই যে আই উইল, দেখো আই উইল গো টু মার্কেট বাই সাম শার্টস, আমি মার্কেটে যাব কিছু শার্টস কিনতে, কিছু শার্ট কিনতে আমি মার্কেটে যাব। এখন দেখো আমার আই উইল গো একটা ফাইনাইট ভার্ব বাক্যে আছে, সাবজেক্টের পরেই এই ভার্বটা বসছে, এটা আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আবার দেখো দে আর ফাইনাইট ভার্ব, আই স এ ম্যান ফাইনাইট ভার্ব, আই বট ফাইনাইট ভার্ব, এগুলো প্রত্যেকটা বাক্যে ফাইনাইট ভার্ব আছে, চারটা বাক্যে চারটা ফাইনাইট ভার্ব, বাট এক্সট্রা করে বাই, গেইন, ড্র, মেক এগুলো কি আমাদের নন ফাইনাইট ভার্ব চলে আসছে, মানে এক্সট্রা ভার্ব চলে আসছে। সো এই ভার্ব গুলোকে আমাকে নন ফাইনাইট করতে হবে, নন ফাইনাইট করতে হবে। এখন আমি কিভাবে করব দেখো, এই যে আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব, এখন মার্কেটে যাওয়ার উদ্দেশ্য আছে না, মার্কেটে যাওয়ার কি উদ্দেশ্য আছে না, ডেফিনেটলি আমার উদ্দেশ্য আছে, ঠিক আছে কিনা, মার্কেটে কি আছে আমাদের যাওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য থাকার কারণে এখানে কি হবে, আই উইল গো টু মার্কেট টু বাই সাম শার্টস। যদি উদ্দেশ্য বোঝায়, নন ফাইনাইট করতে গেলে যদি উদ্দেশ্য বোঝায়, সে উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে আমাকে টু প্লাস ভার্ব করতে হবে। এখানে আমি টু বাই করে নন ফাইনাইট করলাম। আবার দেখো দে আর স্টাডিং হার্ড, তারা অনেক বেশি পরিশ্রম করছে, মানে অনেক বেশি পড়াশোনা করছে, তারা কঠোরভাবে পড়াশোনা করছে, কেন করছে, গেইন আ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এখন ভালো রেজাল্ট পাওয়ার জন্য পড়াশোনা করছে, এখন পড়াশোনা করার উদ্দেশ্য আছে না, পড়াশোনা তারা কি করে, কামলা দেওয়ার জন্য করে, ডেফিনেটলি না, এটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য উদ্দেশ্য আছে, কিন্তু উদ্দেশ্য ছাড়া কিন্তু আমাদের ফাইনাইট মানে কি বলে এটাকে, সে কাজটা করে না, সে ভালো মতো পড়াশোনা করছে না, সে পড়াশোনা করছে ভালো রেজাল্ট হবে, একটা উদ্দেশ্য আছে, এই জন্য টু থেকে আমাদের গেইন থেকে টু গেইন হয়ে যাবে। এই যে ব্র্যাকেটের যে ভার্বটা আছে, ব্র্যাকেটের ভার্বটা ফাইনাইট মানে ফাইনাইট রূপে আছে, ফাইনাইট ভার্বের রূপে আছে, আমাকে নন ফাইনাইট করতে হবে, কারণ একটা ফাইনাইট ভার্ব বাক্যে অলরেডি দেওয়াই আছে, যেহেতু এক্সট্রা ভার্ব চলে আসতেছে এই ভার্বটাকে আমাদের নন ফাইনাইট করতে হবে। উদ্দেশ্য বুঝালে আমাদের টু প্লাস ভার্ব, উদ্দেশ্য না বুঝালে ভার্ব প্লাস আইএনজি নয়তো V3, প্যাসিভ হলে V3, অন্যথায় ভার্ব প্লাস আইএনজি। দেখো ভাইয়া, আই স এ ম্যান ড্র আ পিকচার, আমি একটা মানুষকে ছবি আঁকতে দেখেছি, আমি একটা মানুষকে ছবি আঁকতে দেখেছি। এখন একটা মানুষকে আমি ছবি আঁকতে দেখেছি নরমাল, এখানে কোনো উদ্দেশ্য না, কোনো উদ্দেশ্য কিন্তু বুঝায় না, কোনো প্যাসিভও কিন্তু না। প্যাসিভ কখন হবে, প্যাসিভ হচ্ছে যখন বাক্যের সাবজেক্ট কোনো ভার্বের কাজ করে না, ভার্বের কাজ সাবজেক্ট যখন নিজে না করে অন্যের মাধ্যমে করে, অন্যের মাধ্যমে করে, তখন হচ্ছে কি আমাদের হচ্ছে ওই বাক্যটা প্যাসিভ অর্থে কাজ করে থাকে। সো এই যে আই স এ ম্যান ড্র আ পিকচার, আমি একটা মানুষকে ছবি আঁকতে দেখেছি, এখন ওই মানুষটা তো নিজে নিজেই দেখছে, আমি দেখেছি, আমার মাধ্যমে আমি দেখছি, সাবজেক্ট কিন্তু এখানে কাজ করতেছে, দেখার কাজটা সাবজেক্ট নিজে করতেছে, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স নট প্যাসিভ। আবার কিন্তু উদ্দেশ্য বুঝায় না, উদ্দেশ্য কিন্তু আমাকে বুঝাচ্ছে না। সো উদ্দেশ্য যেহেতু বুঝাচ্ছে না, আমি কি জাস্ট ড্রয়িং আইএনজি করে আমাদেরকে নন ফাইনাইট করে দিচ্ছি, যে আই স এ ম্যান ড্রয়িং আ পিকচার, আই স এ বয়, আই নোটিসড আ বয়। দেখো আমি যদি বলতে ভাবে যে আই আই নোটিসড আ বয়, আই নোটিসড আ বয় প্লে ক্রিকেট, আই নোটিসড আ বয় প্লে ক্রিকেট, আমি একটা ছেলেকে ক্রিকেট খেলতে দেখেছি, আমি একটা ছেলেকে ক্রিকেট খেলতে দেখেছি, এখানে কোনো উদ্দেশ্য না, নরমালি বুঝাচ্ছে, নরমালি বুঝায় যে আমি একটা ছেলেকে ক্রিকেট খেলতে দেখেছি, উদ্দেশ্য কিন্তু নাই। আমার উদ্দেশ্য সে আমি হাঁটছি 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 যাচ্ছি, জাস্ট হুট করে চোখে পড়লো, আমি দেখলাম যে সে ক্রিকেট খেলছে, উদ্দেশ্য কিন্তু না। সো আই নোটিসড আ বয়, এখানে কি হবে, এখানে আমাদের জাস্ট প্লেইং দিয়ে করলে আমাদের বাক্যটা কমপ্লিটেড, রাইট ফর্মস অফ ভার্বটা আমাদের এখানে কমপ্লিটেড, প্লেইং কি বলে, প্লেইং ক্রিকেট, দ্যাটস ইট। আবার দেখো আই বট আ টেবল মেক অফ উড এন্ড আই লাভড ইট ভেরি মাচ, বলছে আমি একটা টেবিল কিনেছি, আমি একটা টেবিল কিনেছি, যে টেবিলটা কাঠের তৈরি, যে টেবিলটা কাঠের তৈরি, এবং আমি ওই টেবিলটাকে খুব পছন্দ করি বা খুব ভালোবাসি। এখন এই যে মেক আছে, এইটা দেখো এন্ড এর আগে এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ, আই লাভ ইট ভেরি মাচ, এখানে কিন্তু আরেকটা ক্লজ, এখানে কিন্তু একটাই ভার্ব আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এখানে একটাই কিন্তু ভার্ব,
এই ক্লজ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমি যদি আগের ক্লজটা দেখি, আমি যদি আই থেকে শুরু করে এই উড পর্যন্ত দেখি, এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে বট একটা ভার্ব, আবার এই যে মেক, এই মেকটা হচ্ছে আমাদের আরেকটা ভার্ব। সো আমাকে এই সেকেন্ড যে ভার্বটা আছে, এই ভার্বকে আমাকে নন ফাইনাইট করে দিতে হবে, এখন নন ফাইনাইট করব, কিভাবে করব? কোনো উদ্দেশ্য আছে এখানে? উদ্দেশ্য নাই। কোনো আইএনজি হবে? আইএনজিও না। এখন দেখো এই যে টেবিলটা, এই টেবিলটা কি নিজে নিজে তৈরি হয়? টেবিল কি নিজে নিজে তৈরি হয়? টেবিল কিন্তু কখনোই নিজে নিজে তৈরি হয় না, টেবিল অন্যের মাধ্যমে তৈরি হয়। সো অন্যের মাধ্যমে তৈরি হলে এটা আমাদের প্যাসিভ। যখন সাবজেক্ট নিজে কাজ করে না, টেবিল কিন্তু কখনো নিজে নিজে তৈরি হতে পারে না, জড় বস্তু, ইটস নট পসিবল নিজে নিজে তৈরি হওয়া। সো অন্যের মাধ্যমে তৈরি হচ্ছে, দ্যাট মিন্স প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ হওয়ার কারণে এখানে আমাদের আনসার হবে মেড। আমাদের আনসার হবে হচ্ছে মেড। তার মানে আই বট আ টেবল মেড অফ উড এন্ড আই লাভ ইট ভেরি মাচ। আমি এটাকে অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে, সো আই বট আ টেবল মেড অফ উড এন্ড আই লাভ ইট ভেরি মাচ। আমি এটাকে অনেক বেশি পছন্দ করছি। তো এখানে কেন হচ্ছে, কি বলে এটাকে, আমাদের মেড থেকে মেড হয়েছে কজ আমাদের পাস্ট, আমাদের কি বলে এটাকে পাস্ট পারফেক্ট, আমি প্যাসিভ হওয়ার কারণে এখানে আমাদের পাস্ট পার্টিসিপল ভাবে আনসারটা করতে হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, এরপরে নোট 4 এ চলে যাই আমরা। নোট 4 খুবই ইজি একটা নোট। দেখো মাঝে মাঝে কি বলে এটাকে, মাঝে মাঝে আমাদের বাক্যের শুরুতে দেয়ার বসে, ওকে। এই যে দেখো, একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। কোন বাক্যের শুরুতে যদি দেয়ার বসে তখন তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, আর দেয়ারের পরে যে সাবজেক্ট থাকে সে অনুযায়ী বাক্যের ভার্ব হয়। দেখবা যখনই কোনো বাক্যের শেষে দেয়ার থাকে, মানে বাক্যের শুরুতে দেয়ার থাকে, কখনো যদি কোনো বাক্যের শুরুতে দেয়ার থাকে, ওই দেয়ারের পর একটা সাবজেক্ট বসে, ওই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হয় প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হয় আমাদের সিঙ্গুলার। যেমন দেখো, দেয়ার বি আই স্কুল ইন আওয়ার এরিয়া, দেয়ার বি এ স্কুল, এই যে একটা স্কুল, এই জন্য বি এর কারণে এখানে ইজ হয়ে গেছে। আবার দেখো, দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ হওয়ার কারণে এখানে বি থেকে আর হয়ে গেছে। সো দেয়ারের পরে আমাকে দেখতে হবে পরবর্তী যে নাউনটা আছে, সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে আমাদের এখানে প্লুরাল। এই হচ্ছে আমাদের দেয়ারের নিয়মটা খুবই সহজ, এটা আমরা দেখেছি। এরপরে নোট 5 খুবই ইম্পর্টেন্ট একটা নোট। দেখো খুবই সহজ নোট এবং খুবই ইম্পর্টেন্ট নোট। কি বলছে দেখো, সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে বেস ফর্ম হয়। সকল প্রেপোজিশন, আমাদের প্রেপোজিশন কয়টা আছে দেখো, এই যে অনেক আমাদের প্রেপোজিশন ইংলিশে আছে, ইন, অফ, অন, উইথ, বাই, হ্যাঁ, ফর, ফ্রম, দেন কি বলে ইনটু, আফটার, বিফোর, উইদাউট, এগেইনস্ট, টু, এটসেট্রা আমাদের হচ্ছে কি প্রেপোজিশন। প্রত্যেকটা প্রেপোজিশনের পরে আমাদের কি হবে, আমাদের ভার্ব প্লাস আইএনজি বসে। আচ্ছা, ওকে, হ্যাঁ, প্রত্যেকটা প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, শুধুমাত্র টু ব্যতীত সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম, দ্যাটস ইট। টু এর পরে ভার্বের বেস ফর্ম এবং সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো এক্সাম্পল কি বলছে, যে আই স্টপড থিংকিং অফ ডু দিস ব্যাড অ্যাক্টিভিটিস। I stopped thinking of do these bad activities. আমি এই খারাপ কাজগুলো করা ছেড়ে দিয়েছি, চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছি। সো অফ, এটা কি আমাদের প্রেপোজিশন না? এই অফটা হচ্ছে আমাদের বাক্যের প্রেপোজিশন। এই প্রেপোজিশনের পরে আমাদের এখানে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, যেহেতু অফ আছে ভার্ব প্লাস আইএনজি হবে। আবার দেখো, হি সাকসিডেড ইন, এই যে ইন আছে না, ইন থেকে প্রেপোজিশনের পরে ভার্ব আছে, এই ভার্ব প্লাস আইএনজি হবে। হি সাকসিডেড ইন পাসিং দা এক্সাম। তার মানে আই স্টপ থিংকিং অফ ডুইং হবে এবং ইন পাসিং হবে। ঠিক আছে, ওকে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা।
আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আমি যদি বলি হচ্ছে যে উই গো দেয়ার টু হেল্প দ্য পিপল। এই যে বর্তমানে বন্যা পরিস্থিতি চলতেছে, খুবই খারাপ অবস্থা বাংলাদেশের, বিশেষ করে দক্ষিণাঞ্চল আমাদের হচ্ছে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, হ্যাঁ, এই পার্ট গুলো অত্যন্ত খুবই খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তো আমরা তার জন্য দোয়া করবো ডেফিনেটলি। এবং আজকে ভাইয়ার অনেকগুলো ফ্রেন্ডস হচ্ছে কুমিল্লা গিয়েছে, ভাইয়া ক্লাসের কারণে যেতে পারিনি, ভাইয়ার যার খুবই ইচ্ছা ছিল। এবং আমরা গতকাল সারা রাত এই বন্যার কাজ, মানুষের জন্য কাজ করেছি। আজকে তারা হচ্ছে কুমিল্লা গেছে, কুমিল্লা 14 গ্রামে ত্রাণ নিয়ে গেছে। সো এই যে উই গো দেয়ার টু হেল্প দ্য পিপল, এখন এখানে হেল্প মনে করো ব্র্যাকেটে হেল্প আছে, আনসারটা কি হবে দেখি বলো তো, আনসারটা কি হবে আমাকে বলো তো সবাই, বলো আনসারটা কি হবে দেখি আমাকে বলো। উই গো দেয়ার টু হেল্প দ্য পিপল, আনসার কি হবে? হেল্প হবে। সবুজ বলছে হেল্প হবে। আচ্ছা, আপন দেবনাথ বলছে হেল্প হবে। সুমাইয়া বলছে হেল্পিং হবে। আচ্ছা সুমাইয়া। রঞ্জন বলছে হেল্প। আচ্ছা, তারপরে নিগার সুলতানা বলছে হেল্পিং হবে। ওকে, ইউটিউব থেকে সবাই সবাই অনেক বেশি সঠিক আনসার ইউটিউব থেকে বেশি বেশি সঠিক হচ্ছে, ফেসবুক থেকেও হচ্ছে, বাট ইউটিউব থেকেও হচ্ছে। আচ্ছা দেখো, আমরা কি বলছি, সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এই যে অফ, ইন, এগেইনস্ট বলো, উইদাউট বলো, সবগুলো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু শুধুমাত্র টু ব্যতীত, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে ভার্বের আইএনজি হয় না। সো টু এর পরে বেস ফর্ম হেল্প, আমাদের আনসারটা কি হবে? আনসারটা হেল্পই হবে, অন্য কোনো কিছু হবে না। হেল্প হেল্পই হবে, অন্য কোনো কিছু এখানে আমাদের দেওয়া যাবে না। সো উই গো দেয়ার টু হেল্প দ্য পিপল, টু হেল্পই হবে, অন্য কিছু হবে না। ওকে, আচ্ছা, আনসার টু হেল্প আমাদের হেল্পই হবে। কিন্তু এই টু হেল্পের একটা পার্থক্য আছে। ইয়েস, সবাই আনসার সঠিক দিয়েছো, হেল্প হেল্প হেল্প, রাইট। সো বেস ফর্ম টু এর পরে হেল্প বেস ফর্ম হবে, কখনোই হেল্পিং হবে না, হেল্পড হবে না। আচ্ছা, এখন দেখো টু এর পরে বেস ফর্ম হলেও এই নোট 5 এর একটা এক্সেপশন আছে, নোট 5 এর একটা এক্সেপশন আছে। কিরকম দেখো, যদিও টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তবে কিছু কিছু টু যুক্ত ফ্রেজ আছে, কিছু কিছু টু যুক্ত ফ্রেজ শব্দগুচ্ছ আছে যেগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা সত্য, কিন্তু কিছু কিছু টু যুক্ত ফ্রেজ আছে যেগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন দেখো, যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোট টু, সাবজেক্ট টু, এই যে শব্দগুলো আছে, শব্দগুচ্ছগুলো আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে অলওয়েজ। ঠিক আছে, টু এর পরে বেস ফর্ম, কিন্তু এগুলোর পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন দেখো, দে গো টু নিউ মার্কেট উইথ আ ভিউ টু, টু আছে, টু থাকা সত্ত্বেও এখানে বাই হবে না, বাইং হবে। কেন হবে? কজ এই যে উইথ আ ভিউ টু আছে, উইথ আ ভিউ টু থাকার কারণে এখানে আমাদের বাইং হবে। রাহিম গেট ইউজ টু ওয়াক হবে না, ওয়াকিং হবে, কজ গেট ইউজ টু আছে। মাই ফ্রেন্ড ডিভোট টু হেল্পিং দ্য পিপল, দে ইউজ টু প্লেইং, প্লেইং হবে, এখানে ইউজ টু, সরি এখানে ইউজ টু প্লেই হবে, দে ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং, এখানে তো ইউজ টু আছে, ইউজ টু আমাদের কি বলছে, এখানে বলছে গেট ইউজ টু, এই যে গেট বলছে, গেট যদি না থাকে তখন সেখানে বেস ফর্মই হবে। যদি গেট থাকে, গেট থাকলে সেখানে কি আমাদের হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। যদি এখানে থাকলে এরকম, যে এরকম থাকলো গেট ইউজ টু, তখন কিন্তু এখানে আমাদের প্লেইং দিতে হইতো, প্লেইং, এখানে আমাদের প্লেইং দিতে হইতো। যেহেতু গেট নাই, যেহেতু গেট নাই, তাহলে এখানে কি হবে, আমাদের হচ্ছে শুধুমাত্র বেস ফর্ম প্লেই হবে। ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে আমাদের প্লেই হবে, এখানে অন্য কোনো কিছু হবে না। সো দে ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং, দে গেট ইউজ টু প্লেইং হবে, গেট থাকলে প্লেইং, আদারওয়াইজ কিন্তু আমাদের প্লে। আশা করি সবাই বুঝতে পারছি আমরা। নোট 6 এ চলে যাই। নোট 6 খুবই সহজ একটা নোট, খুবই সহজ। দেখো মাঝে মাঝে ব্র্যাকেটে নট থাকে, আমাদের প্রশ্নের মধ্যে মাঝে মাঝে ব্র্যাকেটে নট থাকে, নট, নট ডু, নট গো, নট গেট বা নট অর্ডার, এরকম করে নট থাকে ব্র্যাকেটে, নট এরপরে বাক্যের ভার্ব থাকে। সো মাঝে মাঝে, আচ্ছা, মাঝে মাঝে আমাদের ব্র্যাকেটের মধ্যে নট থাকে। নট থাকলে দেখো, নট থাকলে সেই স্থানে টেন্স অনুযায়ী ডোন্ট হবে, ডাজেন্ট হবে বা ডিডেন্ট হবে। যখনই কোনো বাক্যে আমরা নট পাবো, নট ব্র্যাকেটে নট পাবো, ওই নটটা চেঞ্জ হয়ে হয় ডোন্ট হবে, নয় ডাজেন্ট হবে, নয় ডিডেন্ট হবে। প্রেজেন্ট টেন্সে দেখো, প্রেজেন্ট টেন্সে ডোন্ট বা ডাজেন্ট, আর পাস্ট টেন্সে ডিডেন্ট। প্রেজেন্ট টেন্সে ডোন্ট বা ডাজেন্ট,
পাস্ট টেন্স হচ্ছে আমাদের ডিডেন্ট। কেন প্রেজেন্ট টেন্সে ডোন্ট বা ডাজেন্ট? কারণ প্রেজেন্ট টেন্সে দেখো যে ডোন্ট এটা প্রেজেন্ট কে ইন্ডিকেট করে, ডাজেন্ট কখন হবে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে ডাজেন্ট হয়, আর এমনিতে কি হয়? এমনিতে ডোন্ট হয়। সো ডোন্ট হবে অথবা ডাজেন্ট হবে অথবা ডিডেন্ট বসবে, পাস্ট টেন্সে ডিডেন্ট বসবে। আর বাকি ভার্বের অপরিবর্তিত থাকবে, মানে ভার্ব বারবার চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ এই যে ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো হচ্ছে আমাদের কি বলে টু ডু ভার্ব। এগুলো কি ভার্ব? এগুলো টু ডু ভার্ব। এই টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। টু ডু ভার্বের পরে কোনো চেঞ্জ আমাদের হয় না, টু ডু ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন নাই, ভার্বের কোনো চেঞ্জ আমাদের হয় না। দেখো ভাই এই যে কি বলছে এখানে, বিকজ অফ বিং লেজি হি নট গেট, হ্যাঁ, গুড জব, মানে অলস হওয়ার কারণে, অলস হওয়ার কারণে সে একটা ভালো জব খুঁজে পায় না, অলস হওয়ার কারণে সে একটা কি ভালো জব খুঁজে পায় না। সো দেখো এই যে সে ভালো অলস হওয়ার কারণে জব খুঁজে পায় না, সাবজেক্ট কি হি, হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে নট গেট আছে। নট গেট থাকলে কি হবে? হয় ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এটা প্রেজেন্ট টেন্স, তাই কি হবে? আমাদের এখানে ডাজেন্ট হবে। ডাজেন্ট কেন হবে? কারণ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কি হয়ে যাবে? ডোন্ট, নট গেট থেকে ডাজ নট গেট হয়ে যাবে, হি ডাজ নট গেট আ গুড জব। আবার দেখো মাই টিচার নট অর্ডার টু ডু এনি টাস্ক লাস্ট উইক, গত সপ্তাহে আমার শিক্ষক কোনো কিছু করতে নিষেধ করেছেন। গত সপ্তাহে, লাস্ট উইক, এই যে ভাইয়া লাস্ট উইক, গত সপ্তাহে করতে নিষেধ করেছে। সো এই জন্য কি নট অর্ডার, যেহেতু নট অর্ডার আছে কি হয়ে যাবে? এই যে ডিড নট অর্ডার হয়ে যাবে। পাস্ট টেন্স হলে ডিড নট, প্রেজেন্ট টেন্স হলে ডোন্ট, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজেন্ট হয়। যেমন এখানে আমাদের এখানে ডাজেন্ট হয়েছে, আর এখানে কি এই যে ডিড নট অর্ডার লাস্ট উইক পাস্ট টেন্স, এই জন্য এখানে আমাদের ডিড নট হয়েছে। ওকে, নোট 6 আমাদের ডান। নোট 7 এ আমরা চলে যাই। একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই, আমরা সবাই একটু কমেন্ট করে জানাই। আমরা তো অনেক কিছুই পড়লাম, নোট 6 অনেকটুকু কভার করে ফেলছি, আরো বেশ কিছু আমরা নোট দেখবো, একটু এখন দেখতেছি, আরো দেখবো কিছু। একটু কমেন্ট করে জানাই সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা সবকিছু, সবাই সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা, যতটুকু পড়িয়েছি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পেরেছো কিনা, কমেন্ট করে আমাকে জানাই প্লিজ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা যদি কেউ একটু মানে ক্লিয়ার নাও থাকতে পারি হয়তো নেট প্রবলেমের কারণে বা অন্য কোনো প্রবলেমের কারণে, তোমরা প্লিজ রেকর্ড ভার্সন দেখে নিবা, রেকর্ডে কিন্তু আর প্রবলেম হবে না আশা করি। তোমরা প্লিজ রেকর্ডটা দেখে নিবা, রেকর্ড ভার্সনটা খুবই 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 ইম্পর্টেন্ট দেখে নেওয়াটা, ঠিক আছে? ওকে, আমরা প্লিজ রেকর্ড ভার্সনটা দেখে নিব। ঠিক আছে, দেখো নোট 7 আমরা খেয়াল করে দেখি। হোয়াইল এর পরে সরাসরি সাবজেক্ট পাওয়া গেলে, হোয়াইল এর পরে সরাসরি সাবজেক্ট পাওয়া গেলে ওয়াজ অথবা ওয়ার হবে। হোয়াইল এর পরে ডিরেক্টলি সাবজেক্ট পাওয়া গেলে ওয়াজ অথবা ওয়ার হবে, এবং এর পরে যদি ভার্ব প্লাস মানে এবং ভার্ব প্লাস আইএনজি হবে, আর সরাসরি ভার্ব পাওয়া গেলে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি হবে। কি বলছে দেখো, হোয়াইল, এই হোয়াইল হচ্ছে এমন একটা শব্দ, হোয়াইল হচ্ছে এমন একটা শব্দ, এই যে হোয়াইলের পরে সরাসরি সাবজেক্ট পাওয়া গেলে ওয়াজ অথবা ওয়ার হবে, এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। মানে হোয়াইল, দেখো হোয়াইলের পরে সব সময় আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়, মনে রাখবা। হোয়াইল এর পরে সব সময় আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, হোয়াইল এর পরে সব সময় আমাদের ভার্ব প্লাস আইএনজি বসে। এখন হোয়াইলের পরে ডিরেক্টলি ভার্ব প্লাস আইএনজি বসতে পারে, আবার হোয়াইলের পরে মাঝে মাঝে সাবজেক্ট থাকে। হোয়াইলের পরে ডিরেক্টলি ভার্ব প্লাস আইএনজি বসে, আবার মাঝে মধ্যে হোয়াইলের পরে সাবজেক্টও চলে আসে। যদি হোয়াইলের পরে কোনো সাবজেক্ট না থাকে, হোয়াইল এর পরে সাবজেক্ট থাকতে পারে এবং সাবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে
এবং সাবজেক্ট নাও থাকতে পারে। সো হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট পাওয়া যায়, হোয়াইল এর পরে যদি সাবজেক্ট পাওয়া যায়, তখন সেখানে আমাদের ওয়াজ অথবা ওয়ার বসবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসবে। ওয়াজ অথবা ওয়ার বসবে, এরপরে আমাদের ভার্ব প্লাস আইএনজি বসবে। আর হোয়াইল এর পরে যদি সাবজেক্ট পাওয়া না যায়, হোয়াইল এর পরে যদি সাবজেক্ট পাওয়া না যায়, তখন শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি বসবে। তার মানে হোয়াইল এর পরে, ভাই আবারও বলছি, হোয়াইল এর পরে সাবজেক্ট পাওয়া যেতে পারে, সাবজেক্ট পাওয়া নাও যেতে পারে, সাবজেক্ট পাওয়া যেতে পারে, সাবজেক্ট পাওয়া নাও যেতে পারে। যদি সাবজেক্ট পাওয়া যায় তখন সেখানে ভার্ব প্লাস আইএনজি তো বসবে, পাশাপাশি ওয়াজ অথবা ওয়ারও বসবে। যদি সাবজেক্ট পাওয়া না যায় সেখানে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি বসবে। এটা হচ্ছে আমাদের রুলস। দেখো, হোয়াইল ক্রস দ্য রোড কি বলে? আই স অ্যান ওল্ড ম্যান। রাস্তা পারাপারের সময় আমি একজন বয়স্ক লোককে দেখেছি। তো দেখো, হোয়াইল ক্রস, এই যে আমাদের বাক্যের ভার্ব, হোয়াইল এর পরে ডিরেক্টলি বাক্যের ভার্ব বসছে। সো হোয়াইল ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। হোয়াইল ক্রস থেকে হোয়াইল ক্রসিং, কোন সাবজেক্ট আছে এখানে? কোন সাবজেক্ট কিন্তু নাই, এখানে কোনো সাবজেক্ট কিন্তু আমাদের নাই। যেহেতু আমাদের সাবজেক্ট নাই, সো কি হবে? হোয়াইল ক্রস থেকে হোয়াইল ক্রসিং দ্য রোড হয়ে যাবে, কোনো ওয়াজার যুক্ত হবে না। যেহেতু সাবজেক্ট নাই, ডিরেক্টলি ভার্ব প্লাস আইএনজি। আর যেহেতু দেখো, এই যে হোয়াইল হি, এই সাবজেক্ট আছে না? সাবজেক্ট আছে, তাহলে হোয়াইল হি রান ইন দ্য ফিল্ড হি স আ স্নেক। রাস্তা মানে মাঠে দৌড়ানোর সময় সেটাই সাপ দেখেছে, স্নেক দেখেছে। সো এই যে হোয়াইল হি, এই যে হিটা কি? বাক্যের সাবজেক্ট। হোয়াইলের পরে সাবজেক্ট পাচ্ছি, সাবজেক্ট পাওয়ার কারণে ভার্ব প্লাস আইএনজি তো হবে, আবার ওয়াজও হবে। ওয়াজ কেন? কজ হি আমাদের সিঙ্গুলার। যদি দে থাকতো, দে প্লুরাল, তখন এখানে আমাদের ওয়ার হতো। সো হোয়াইল দে ওয়ার রানিং ইন দ্য ফিল্ড হি স আ স্নেক, বা হোয়াইল হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড হি স আ স্নেক। এখানে সাবজেক্ট আছে, তাই ভার্ব প্লাস আইএনজি এবং আমাদের ওয়াজটাও এখানে বসবে। এই হচ্ছে মোটামুটি আমাদের রুলস। হোয়াইলের পরে সাবজেক্ট পেতে পারি, হোয়াইলের পরে সাবজেক্ট পেতে পারি, সাবজেক্ট পেলে ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট পাওয়া না গেলে ডিরেক্টলি আমাদের ভার্ব প্লাস আইএনজি। ওকে, এরপরে নোট 8 এ চলে যাচ্ছি। নোট 8 খুবই সহজ। দেখো নোট 8 এ কি বলছে? আমাদের মডাল ভার্ব আছে না? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, মাস্ট, এগুলো কি আমাদের হচ্ছে মডাল ভার্ব। সো যে কোনো মডাল ভার্ব এবং টু ডু ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? মডাল হচ্ছে, একটু আগে বললাম, পিওর মডাল হতে পারে, সেমি মডাল হতে পারে। সো যে কোনো মডাল ভার্ব বা যে কোনো টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, যে কোনো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। যে কোনো মডাল, পিওর মডাল, সেমি মডাল, যে কোনো মডাল ভার্বের পরে এবং যে কোনো টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, যে কোনো টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। আর কোন টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আমাদের হচ্ছে টু হ্যাভ ভার্ব। এই টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে আমাদের, টু হ্যাভ ভার্বের পরে অলওয়েজ ভার্বের V3 হয়। আমরা জানি আই হ্যাভ প্লেড ক্রিকেট, প্লেড হবে। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড যখনই পাবো, কোন বাক্যের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের V3 হয়। আর কোন টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড অথবা মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। এক্সাম্পল দেখো, she didn't called me last night because of her illness. সে আমাকে গতকাল রাতে কল দেয় নাই তার অসুস্থতার জন্য, ইলনেসের জন্য। সো ডিডেন্ট আমাদের টু ডু ভার্ব না, ইলনেস কিন্তু আমাদের টু ডু ভার্ব। এই যে টু ডু ভার্ব আমাদের ইলনেস, টু ডু ভার্ব, এবং টু ডু ভার্ব হওয়ার কারণে এখানে কি হবে? এখানে কল হবে, কল, শুধুমাত্র কল হবে। she didn't call me last night because of her illness, এই যে didn't কল হবে, জাস্ট এটাই। আবার দেখো, have you ever be in দিনাজপুর? তুমি কি কখনো দিনাজপুরে গিয়েছো? সো এই যে হ্যাভ ইউ এভার বি ইন দিনাজপুর, তুমি কখন দিনাজপুরে গিয়েছো কিনা? হ্যাভ, এই যে হ্যাভ আছে না, হ্যাভ এর কারণে যে বিটা ভার্বটা আছে, এই ভার্বের বেস মানে V3 হবে, এই যে V3 হবে। আর বি এর V3 কি? বি এর V3 হচ্ছে আমাদের বিন, সো এই যে হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর, তুমি কখনো দিনাজপুরে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর, বিনটা হচ্ছে আমাদের এখানে আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছি এই মডেলের রুলসটাও।
নোট 9-এ চলে যাচ্ছে ভাইয়া। নোট 9টা অত্যন্ত ইম্পর্টেন্ট নোট 9। ওকে, সো নোট 9টা খেয়াল করি। দেখো, সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয় তবে টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, এবং সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় তখন টু বি ভার্বের পরে ভার্বের V3 হয়। কি বলছে আমরা নোটটা একটু বুঝি, একটু খেয়াল করে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 1 মিনিটের আজান ব্রেক দিচ্ছি ভাইয়া, জাস্ট 1 মিনিটের আজান ব্রেক দিচ্ছি, ঠিক আছে? আমরা একটু পরে প্র্যাকটিস করব, আমাদের রুলস আর বেশি নাই, আর একটু পর আমরা প্র্যাকটিস শুরু করে দিব। জাস্ট আজান দিচ্ছে, আজানের 1 মিনিটের ব্রেক থাকবে সবার কাছে। ওকে, সো আজান কমপ্লিটেড, আমরা আবার শুরু করি আমাদের পড়া। দেখো, আমাদের এই নিয়মটা একটু বুঝতে হবে ভাইয়া। এখানে নিয়মটা কি বলছে, সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয় তাহলে টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, সেন্টেন্সটি প্যাসিভ হলে টু বি ভার্বের পরে ভার্বের V3 হয়। অ্যাক্টিভ, দেখো কি বলছে, খুব ইজি নোট। আমাদের একটা বাক্যে তোমার হচ্ছে টু বি ভার্ব একা একা বসে। একটা বাক্যে আমাদের টু বি ভার্ব একা একা বসে, কোনো প্রবলেম নাই। টু বি ভার্ব বাক্যে আমাদের একা একা বসতে পারে। যেমন দেখো, এই যে আমি বলতে পারি যে আই এম এ বয়, আমি একটা ছেলে। ওকে, সো এই যে এম, এটা কি টু বি ভার্ব বাক্যে একা একা বসছে না? আই এম এ বয়, টু বি ভার্ব আমাদের বাক্যে একা একা বসতে পারছে, কোনো প্রবলেম নাই। আবার টু বি ভার্ব বাক্যে একা একা না, অন্য একটা ভার্ব নিয়ে বসে। যেমন আমি বলতে পারি যে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই এম প্লেইং, আমি ফুটবল খেলছি। ওকে, সো দেখো, আই এম এ বয়, এখানে টু বি ভার্ব একা একা বসছে। আবার এখানে টু বি ভার্ব একটা ভার্বের সাথে বসছে। এখানে মেইন ভার্ব, এখানে টু বি ভার্বটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। সো টু বি ভার্ব বাক্যে একা একা বসে, আবার টু বি ভার্ব বাক্যে অন্য একটা ভার্বের সাথে বসে। সো যখনই, মনে রাখবা ভাইয়া, যখনই টু বি ভার্ব বাক্যে অন্য একটা ভার্বের সাথে বসবে, টু বি ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে, সেই ভার্বটা হয় আইএনজি হবে, আর নয়তো সেই ভার্বটা আমাদের V3 হবে। আবারও বলছি ভাইয়া, টু বি ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে, সেই ভার্বটা হয় আইএনজি হবে, আর নয়তো আমাদের V3 হবে। আমাদের যে বাক্যটা আছে, ওই বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, ওই বাক্যটা যদি আমাদের
অ্যাক্টিভ হয় তখন টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। আর বাক্যটা যদি আমাদের প্যাসিভ হয় তখন সেখানে কি হবে, V3 হবে। সো টু বি ভার্ব বাক্যে একা একা বসে, একা একা বসে তো ওকে ডান, কোনো প্রবলেম নাই। বাট টু বি ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব বসে, অন্য কোনো ভার্ব বসে, সেই ভার্বটা হয় আইএনজি হবে নয় V3 হবে, হয় আইএনজি নয় V3। বাক্য যদি অ্যাক্টিভ হয় তখন সেখানে হবে আমাদের ভার্ব প্লাস আইএনজি, বাক্যটা প্যাসিভ হলে সেখানে হবে আমাদের V3। যেমন দেখো ভাই একটা এক্সাম্পল দেখো, এই যে অ্যাক্টিভ প্যাসিভ বুঝবো কিভাবে? অ্যাক্টিভ প্যাসিভ একজন কোশ্চেন করেছে যে অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে অসুবিধা হয়। অ্যাক্টিভ প্যাসিভ বুঝবো হচ্ছে সাবজেক্ট দিয়ে। অ্যাক্টিভ প্যাসিভ বুঝবো আমি সাবজেক্ট দিয়ে, ঠিক আছে কিনা? সাবজেক্ট কি, আমাদের বাক্যের যে ভার্বটা আছে, বাক্যের ভার্বটা মানে সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে নিজে করে ওই বাক্যটা অ্যাক্টিভ। ভার্বের কাজ সাবজেক্ট নিজে করলে অ্যাক্টিভ, ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করলে প্যাসিভ। ঠিক আছে, ভার্বের কাজ সাবজেক্ট করলে অ্যাক্টিভ, না করলে প্যাসিভ। এখন দেখো ভাইয়া, এই যে ইট ক্যান বি সলভ উইদিন টুডে, এটা আজকের মধ্যে সমাধান হবে, এটা আজকের মধ্যে সমাধান হবে। এখন এটা কি নিজে নিজে সমাধান হয়? এই ইট, ইট মানে কি সমস্যা, একটা সমস্যা, একটা সমস্যা কি নিজে নিজে কখনো সমাধান হয়? দেখে আমাকে বলো তো ভাইয়া, একটা সমস্যা কি কখনো নিজে নিজে সমাধান হতে পারে? নিজে নিজে কখনো একটি সমস্যা সমাধান হতে পারে না। মানুষের মাধ্যমে, অন্যের মাধ্যমে সমাধান হচ্ছে, অন্যের মাধ্যমে সমাধান হচ্ছে। তার মানে অন্যের মাধ্যমে সমাধান হওয়ার কারণে এটা আমাদের প্যাসিভ, সাবজেক্ট এখানে কাজ করছে না। এখানে ইট, ইট কিন্তু নিজে 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 সমাধান হচ্ছে না, অন্যের মাধ্যমে সমাধান হচ্ছে। অন্যের মাধ্যমে, অন্যের মাধ্যমে সমাধান হওয়ার কারণে, অন্যের মাধ্যমে সমাধান হওয়ার কারণে এটা আমাদের হচ্ছে প্যাসিভ হবে, এটা আমাদের প্যাসিভ। সো ইট ক্যান বি সলভ থেকে সলভড হয়ে যাবে, ইট ক্যান বি সলভড উইদিন টুডে, ইট ক্যান বি সলভড উইদিন টুডে। এখানে ক্যান বি সলভড, টু বি ভার্ব, ক্যান বি, ক্যান বি কিন্তু আমাদের টু বি ভার্ব, ক্যান বি, এই যে ক্যান বি, ক্যান বি কিন্তু আমাদের টু বি ভার্ব, বি ভার্ব না, এটা বি আছে না, বি, এটা আমাদের টু বি ভার্ব। সো এটা যেহেতু প্যাসিভ বাক্য, যেহেতু প্যাসিভ বাক্য এখানে V3 হবে। এই যে সলভড, এটা আমাদের V3 দিয়ে দিছে, যেহেতু প্যাসিভ এটা আমাদের V3 হবে। আবার দেখো উই আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড, তাহলে এই যে আর টু বি ভার্ব আছে, টু বি ভার্বের পরে একটা ভার্ব আছে, এই ভার্বটা কি আমরা নিজেরা খেলছি, নিজেরাই খেলছি, এটা প্যাস অ্যাক্টিভ নট প্যাসিভ, আমরা নিজেরাই খেলছি, নিজেরাই খেলার কারণে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হচ্ছে প্লেইং হবে, আমরা নিজেরাই খেলছি। সো উই আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড। আবার দেখো আওয়ার পিপল ট্রাই টু ডু সামথিং অ্যামেজিং কি ফর আওয়ার কান্ট্রি রাইট নাও, আমাদের মানুষ দেশের জন্য মহৎ কিছু করতে কি চেষ্টা করছে, যে বন্যার মানুষের জন্য মানুষ সবাই হেল্প করছে, সবাই খুব হেল্প করছে, তার মানে কি হবে, আমার মানুষ চেষ্টা করছে মহৎ কিছু করার জন্য। আর ট্রাই, দেখো ট্রাই, এই যে ট্রাই চেষ্টা করছে, এখন চলমান, চলমান, এই জন্য কি ট্রাইং হবে, চলমান হলে ভার্ব প্লাস আইএনজি ট্রাইং হবে। কিন্তু এর আগে যদি অ্যাক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কি হবে, এখানে আমাদের ইজ দিয়ে দিতে হবে, ইজ ট্রাইং। সো আওয়ার পিপল ইজ ট্রাইং, সরি ইজ না, এখানে আর হবে তো ভাইয়া, ইজ কেন হবে, আওয়ার পিপল তো প্লুরাল, পিপল প্লুরাল না, এখানে আর হবে, আর ট্রাইং, আওয়ার পিপল are trying to do something amazing for our country right now। আর ট্রাইং হয়ে যাও ভাইয়া, আর ট্রাইং। যদি এখানে দেখো টু বি ভার্ব নাই, আমরা নিজেরা কিন্তু নিয়ে আসছি, তো টু বি ভার্ব বাক্যে দিয়ে দেয়, যদি না দিয়ে দেয় তখন হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে আমাদেরকে নিয়ে আসতে হবে। সো আওয়ার পিপল আর ট্রাইং টু ডু সামথিং অ্যামেজিং ফর দ্য কান্ট্রি। নোট 10, নোট 9 আমাদের ডান, নোট 10 এ চলে যাই। দেখো রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, এই যে এই তিনটা আমাদের রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, দ্যাট। হু, হুইচ, দ্যাট কোন বাক্যে বসলে তার আগে একটি নাউন থাকে বা একটা প্রোনাউন থাকে। দেখো এই যে হু, হুইচ, দ্যাট, এই যে হু, হু এর আগে একটা নাউন থাকে বা হুইচ এর আগে একটা নাউন থাকে। সো হু, হুইচ, দ্যাট এর আগে অলওয়েজ একটা নাউন থাকবে বা একটা প্রোনাউন থাকবে। হু, হুইচ, দ্যাট এর আগে একটা নাউন থাকবে বা একটা প্রোনাউন থাকবে। সো ওই যে নাউনটা কোনো বাক্যে বসলে তার আগে একটা নাউন বা প্রোনাউন বসে, এই নাউন বা প্রোনাউন অনুসারে পরবর্তী ক্লজের ভার্ব হয়। মানে এরপরে দেখো হুইচের আগে একটা নাউন বা প্রোনাউন এবং পরেই ভার্ব, এই যে পরেই কিন্তু ভার্ব, পরে কিন্তু বাক্যের ভার্ব। এই হু, হুইচের আগে যে নাউনটা থাকবে, হু, হুইচের আগে যে নাউনটা থাকবে, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয়, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার হবে। ওই নাউনটা যদি প্লুরাল হয় পরবর্তী ভার্বটাও কি হবে, প্লুরাল হবে।
মানে আগের যে নাউন বা প্রোনাউনটা আছে হু, হুইচ, দ্যাট এর আগের যে নাউন বা প্রোনাউন আছে ওইটা যদি সিঙ্গুলার হয় পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হবে, ওইটা প্লুরাল হলে পরবর্তী ভার্বটা আমাদের প্লুরালই হবে। এক্সাম্পল দেখো ভাই, আমি একটা এক্সাম্পল দেখি যে দিস ইজ মাই ফ্রেন্ড রহিম, রাহিম হু ড্যাশ হু বি ভেরি ইন্টেলিজেন্ট। এ হচ্ছে আমার বন্ধু রহিম যে কিনা খুব মেধাবী, যে কিনা খুব মেধাবী। এখন দেখো রাহিম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি ইজ হবে, ইজ, এই আনসার আমাদের ইজ। আবার দেখো দ্য ফায়ার এমিটস স্মোক হুইচ কন্টামিনেট এয়ার, হুইচ স্মোক, স্মোক কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্মোক কি আনকাউন্টেবল নাউন, ধোয়া গণা যায় না, ধোয়া দেখতে পারি পরিমাপ করতে পারি হয়তোবা, বা ধোয়া গণা যায় না, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, এজন্য কি আমাদের কন্টামিনেট থেকে কন্টামিনেটস হয়ে যাবে, কন্টামিনেট থেকে কন্টামিনেটস হয়ে যাবে। নোট 12 10 আমাদের ডান, নোট 11 এ চলে যাচ্ছি। দেখো কোঅর্ডিনেট কনজাংশন, এই যে এন্ড, বাট, অর, এই তিনটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন দুটো ক্লজকে যুক্ত করে, আগে একটা ক্লজ থাকে পরে একটা ক্লজ থাকে। কোঅর্ডিনেট কনজাংশন আগে একটা ক্লজ থাকে, এই যে দেখো এন্ড, এন্ড এর আগে একটা ক্লজ এবং এন্ড এর পরে আরেকটা ক্লজ, এই যে এন্ড এর আগে একটা ক্লজ এন্ড এর পরে আরেকটা ক্লজ। সো কোঅর্ডিনেট কনজাংশন এন্ড, বাট, অর এর আগে একটা ক্লজ থাকে পরে একটা ক্লজ থাকে, আগের ক্লজটা যেই টেন্সে হবে পরবর্তী ক্লজটাও কি সেম টেন্সই হবে। দেখো এর আগে এবং পরে, দেখো এর আগে এবং পরে ভার্বের একই রকমের ফর্ম হয়, আগে যদি ভার্বের প্রেজেন্ট হয় পরেরটা ভার্বের প্রেজেন্ট, আগেরটা পাস্ট পরেরটা পাস্ট, আগেরটা ফিউচার পরেরটাও কি হবে ফিউচার হবে। সো এক্ষেত্রে ভার্বের যে ফর্মটা আছে, ভার্বের যে ফর্মটা আছে ওই ফর্মটা আমাদের সেম ফর্মই হবে, ওই ভার্বটা আমাদের সেম ফর্মই হবে, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট, আগেরটা পাস্ট হলে আমাদের পরেরটা পাস্ট হবে, সিম্পল জিনিস। দেখো দ্য কিং গিভ হিম সাম মানি এন্ড ওয়ান্টেড টু সেট ফ্রি, রাজা তাকে কিছু টাকা দিয়েছে, রাজা তাকে কিছু টাকা দিয়েছে এবং তাকে মুক্ত করে দিয়েছে। এই যে এন্ড, এন্ড এর আগে যে ভার্ব গিভ আছে এটা কি গেভ হবে নাকি কি হবে, দেখো এই যে ওয়ান্টেড, এন্ড এর পরে কি, এন্ড এর পরে ভি2, এন্ড এর যেহেতু পরে ভি2 আগেও ভি2ই হবে, এই যে আগেরটা কি গিভ থেকে গেভ হবে ভি2, এটাও ভি2 এবং এটাও কি আমাদের ভি2। তার মানে এন্ড বাট অর এর আগে যে ভার্ব পরেরটাও কি সেম ভার্বই হতে হবে, আগে পরে যেহেতু ভি2 আসছে আগেরটা ভি2 করতে হবে। আবার দেখো দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, এই যে লিড বাক্যের ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এখানে সাফারও কি প্রেজেন্ট ফর্মই হবে, এই সাফার কি সাফারই প্রেজেন্ট ফর্মে দিছি আমরা, এন্ড সাফার ইন দেয়ার ডে টু ডে লাইফ, এখানে সাফারই হবে কজ আগেরটা লিড আছে পরেরটা লিড, আগেরটা প্রেজেন্টে আছে পরেরটাও কি আমাদের প্রেজেন্টেই করতে হবে, আগেরটাও প্রেজেন্ট পরেরটা আমাদের প্রেজেন্টেই করতে হবে। সো এন্ড বাট অর এর আগে পরে সেম টেন্স হয়। আবার দেখো ভাইয়া সাবজেক্ট অবস্থানে, নোট 12 এ দেখো ভাইয়া সাবজেক্ট অবস্থানে যদি ভার্ব বসে, একটা বাক্যের সাবজেক্টে যদি কখনো ভার্ব চলে আসে ভার্ব, তখন সেই ভার্বকে আইএনজি করে জিরান্ড করে দিতে হবে, আইএনজি করে জিরান্ড করে দিতে হবে। জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড মানে কি ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো করে কাজ করে, যেটা নাউনের মতো করে কাজ করে। দেখো এখানেও কি বলছে সাবজেক্ট অবস্থানে যদি ভার্ব বসে সেটিকে আইএনজি যুক্ত করে জিরান্ড করে দিতে হবে, অথবা চাইলে আমি টু প্লাস ভার্ব ইনফিনিটিভও করতে পারি, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভও আমি করতে পারি। সো বেসিক্যালি জিরান্ডি করব, ইনফিনিটিভ খুব কম হবে, জিরান্ডি মেইনলি হবে, ইনফিনিটিভ খুব কম হবে। সো কখন, যখন বাক্যের সাবজেক্ট অবস্থানে, সাবজেক্টের ঘরে কে বসে, সাবজেক্টের ঘরে অলওয়েজ নাউন বসে, সাবজেক্টের ঘরে অলওয়েজ আমাদের নাউন বসে। সো নাউন যদি না বসে ভার্ব বসে তখন সেটাকে আমরা নাউন করে দিতে হবে। বাক্যের সাবজেক্টে কখনো ভার্ব বসে না, ভার্ব যদি বসে সেই ভার্বকে আমাদের নাউন করে, মানে নাউন করে দিতে হবে। আমি সাবজেক্ট অথবা অবজেক্ট নাউন বসে নাউন করে দিতে হবে, আর নাউন করার উপায় হচ্ছে আমাদের সেটাকে জিরান্ড করে দেওয়া, ভার্ব প্লাস আইএনজি করলেই সেই ভার্বটা নাউন হয়ে যায়। যেমন দেখো টিচ ইজ, এখানে ইজ আছেই, বাক্যের স্ট্রাকচার কি, বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে কি ভার্ব, এই যে ইজ ভার্ব দেওয়া আছে, তার মানে আগেরটা কি, আগেরটা আমাদের সাবজেক্ট হবে। সো যে টিচ, এটা কি সাবজেক্টে বসার কথা, টিচ ইজ এ নোবেল প্রফেশন, তাহলে টিচ থেকে কি হবে, টিচ থেকে টিচিং হয়ে যাবে, নাউন করে দিতে হবে, টিচ থেকে টিচিং হয়ে যাবে, এটা প্রফেশন, এটা প্রফেশনকে ইন্ডিকেট করবে, এটা আমাদেরকে টিচিং একটা প্রফেশন, এটা পেশার নাম, এটা নামকে ইন্ডিকেট করবে। সো টিচ থেকে টিচিং ইজ এ নোবেল প্রফেশন হয়ে যাচ্ছে এখানে,
টিচিং ইজ আ নোবেল প্রফেশন। আবার দেখো ওপেন দ্য ডোর প্রপারলি, এখানে কিন্তু ওপেনই হবে। কেন হবে? কজ এটা এখানে কোনো ভার্ব নাই, দেখো এর বাক্যে কোনো ভার্ব নাই। এখন আমি যদি ওপেন থেকে ওপেনিং করি তাহলে এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, কোনো প্রবলেম নাই। কিন্তু এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো এখানে একটা ভার্ব দেওয়াই আছে, তাই এটাকে আমি নাউন করে করছি। কিন্তু যখন কোনো ভার্ব দেওয়া থাকবে না, বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তখন ধরতে হবে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কোনো প্রবলেম নাই। দেখো ওপেন দ্য ডোর ওপেনই হবে, বা ক্লোজ দ্য ডোর ক্লোজই হবে, কারণ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো প্রবলেম নাই। কিন্তু যখনই সাবজেক্ট মানে ভার্ব পাবো, তখন আগেরটাকে আমাকে সাবজেক্ট করে নাউন করে দিতে হবে, টিচ থেকে টিচিং করে দিতে হবে। এরপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করে চলো। এমসিকিউ 2, এটার আনসার কি হবে দেখে আমাকে জানাও, এইটার আনসার কি আমাকে জানাও। সাজিদ উইল গো টু দ্য কনসার্ট টুমোরো। সাজিদ কি হবে? আগামীকাল কনসার্টে যাবে। এই যে টু উইল গো বাক্যের একটা ভার্ব আছে, সেকেন্ড আর একটা ভার্ব আসলে সেটাকে নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করার 3টা ওয়ে আছে। আনসার কি বলো দেখি ভাইয়া। সাজিদ উইল গো টু কনসার্ট টুমোরো ড্যাশ দিস, টু ওয়াচ দিস, ওয়াচিং দিস, নাকি ওয়াচড দিস? ওকে, আপন বলছে এ হবে, জাকিয়া সুলতানা লাবিবা বলছে এ হবে, তারপরে হচ্ছে আমাদের সাকিব আল হাসান বলছে এ হবে, টু ওয়াচ। ওকে, ফেসবুক থেকে আমির খান বলছে এ হবে। ওকে, আনসার দেখি তো আমাদের। ইয়েস, আমাদের আনসার হচ্ছে এ, টু ওয়াচ হবে এখানে আনসার। কেন? উদ্দেশ্য বোঝায়। একটা ফাইনাইট ভার্ব আছে, পরবর্তী যে ভার্বটা থাকবে, একটা ফাইনাইট ভার্ব অলরেডি আছেই, পরবর্তী যে ভার্বটা থাকবে সেটা আমাদের হচ্ছে নন ফাইনাইট করতে হবে। সো টু ওয়াচ দিস, সাজিদ উইল গো টু দ্য কনসার্ট টু ওয়াচ দিস। ওকে, এরপরে নোট 13 হচ্ছে কিছু ভার্ব আছে, যেমন দেখো যে স্টার্ট, স্টপ, অ্যাভয়েড, ওয়েট, রিমেম্বার, এই যে ভার্ব গুলো আছে, এই ভার্বের পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হবে। কেন হবে? কজ এগুলো একটা ফাইনাইট ভার্ব আছেই, আরেকটা ভার্ব যদি চলে আসে এদের পরে, সেটাকে নন ফাইনাইট করব, ইজি। সো দেখো এই যে দে অ্যাভয়েড থিংক অ্যাবাউট দেয়ার ফিউচার, দে অ্যাভয়েড থিংকিং হবে, কজ এই যে একটা ভার্ব আছে, আরো একটা ভার্ব থাকলে নন ফাইনাইট থিংকিং হবে। শি স্টার্টেড ফলো দ্য রুলস অফ সোসাইটি, স্টার্টেড ফলো থেকে ফলোইং দ্য রুলস অফ সোসাইটি, শি স্টার্টেড ফলোইং দ্য রুলস অফ সোসাইটি। কোজ এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব পাই আমরা, সেই ভার্বকে আমাদের ভার্ব প্লাস আইএনজি করে দিতে হবে। ক্লাস আর একটু পরে শেষ হবে, আর হয়তো বা 20 মিনিট ক্লাস হবে, 20 মিনিট পর আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিস তো করবো, তাই না? আচ্ছা, দেখো কোনো বাক্যে যদি সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, অফেন, অলওয়েজ, রেগুলারলি এই শব্দগুলো থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ইট এন্টারটেইনস আস টু ওভারকাম এনি প্রবলেম অলওয়েজ, এই যে অলওয়েজ আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এজন্য কি সাবজেক্ট, যে ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়েছে। মানে এই শব্দগুলো যদি কোনো বাক্যে পাই, এই শব্দগুলো কোনো বাক্যে পেলে সেই বাক্যটা আমাদের চোখ বন্ধ করে নন ফাইনাইট ভার্ব। ইট ইউজুয়ালি ইমপ্রুভ আওয়ার পাওয়ার অফ ডাইজেশন, ইউজুয়ালি থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ইট ইউজুয়ালি ইমপ্রুভ থেকে ইমপ্রুভস হবে। আবার দেখো যদি ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক এগুলো বুঝায়, বা অতীতকালের কোনো জিনিসকে বোঝায়, অতীতকালের কোনো টাইমকে বোঝায়, তখন সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো লাস্ট নাইট গতকাল, আগের রাতে, আই কমপ্লিট থেকে কমপ্লিটেড হবে। ঠিক আছে, আই গো টু স্কুল ইয়েস্টারডে গতকাল, এর জন্য কি ওয়েন্ট হবে, একটা ওয়েন্ট হবে, এবং কি একটা আমাদের কমপ্লিটেড, কজ এটা পাস্ট টেন্স কে ইন্ডিকেট করছে। আবার দেখো বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, স্টিল, এট প্রেজেন্ট এই শব্দগুলো থাকে, দেখো জাস্ট নাও, অলরেডি, এই যে অলরেডি এবং রিসেন্টলি এই দুটো শব্দ পরীক্ষাতে বেশি আসে, ইয়েটও আসে তবে একটু কম, বাট অলরেডি এবং রিসেন্টলি সবচেয়ে বেশি আসে। সো দেখো বাক্যে যদি জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, দেন অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, হ্যাঁ, ইয়েট থাকে, স্টিল থাকে, এই শব্দগুলো থাকলে মনে করতে হবে বাক্যটা কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো রিসেন্টলি আই পাসড, এই যে আই পাস রিসেন্টলি আছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে রিসেন্টলি আই হ্যাভ পাসড মাই হাফ ইয়ারলি এক্সাম, হ্যাভ পাসড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে আমাদের হ্যাভ অথবা
হ্যাজ প্লাস V3। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে আমাদের হ্যাড প্লাস V3। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, আর পাস্ট পারফেক্ট টেন্স আমাদের হ্যাড প্লাস V3। So recently I have passed my half yearly exam. They reach কি হবে, দে রিচ দ্য স্টেশন জাস্ট নাও। এই যে জাস্ট নাও আছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে দে হ্যাভ রিচড দ্য স্টেশন জাস্ট নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ রিচড। দেখো আয়ের ক্ষেত্রে মানে হ্যাজ কখন হয়, হ্যাজ আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হয়, অন্যথা আমাদের কি হবে, অন্যথা হচ্ছে আমাদের কি বলে এটাকে, আমাদের হচ্ছে প্রেজেন্ট বা আমাদের জাস্ট হ্যাভ বসবে, অন্যথা হ্যাজ বসবে। ওকে, একজন বলছে টেন্স ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ক্লাস লম্বা হলে কিছু করার নাই, টপিকটা আমাদের পরিপূর্ণ কভার করাটাই মূল জিনিস, পরিপূর্ণ কভার করাটা হচ্ছে এখানে মুখ্য জিনিস আমাদের হয়ে দাঁড়িয়েছে। দেখো সেন্টেন্স যদি নাও থাকে, এট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, হ্যাঁ এগুলো থাকে, তখন কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান, এখন চলমান, নাও, এট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, এটা আমাদের কি বলে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে দাঁড়িয়ে মানে কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স ভার্ব প্লাস আইএনজি। দেখো নাও আই টিচ মাই স্টুডেন্ট, আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি, আমি তোমাদেরকে শেখাচ্ছি। সো নাও এখন চলমান, তাহলে এম টিচিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব প্লাস আইএনজি, আই এম টিচিং। এট দিস মোমেন্ট, এই মুহূর্তে, তারা কি, তারা এই যে বান্দরবানে যাচ্ছে, সো দে আর গোয়িং, যাচ্ছে এখন, এই জন্য আর গোয়িং, দে আর গোয়িং টু বান্দরবান। নোট 15 কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স দেখো ভাইয়া, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। দেখো ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমাদের ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট হয়, তখন পরবর্তী ভার্বে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। ইফ যুক্ত ক্লজ যদি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তী ক্লজে কি শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আর ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তখন পরবর্তী ক্লজে শুড উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এটা হচ্ছে মূল রুলস। ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট হলে আমাদের শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ইফ যুক্ত ক্লজ পাস্ট হলে ওই শ্যাল উইলটা হয়ে যাবে শুড উড। এক্সাম্পল দেখো ভাইয়া, ইফ ইউ হেল্প দ্য পুয়ার দে রেসপেক্ট ইউ, তা তুমি যদি গরিবদেরকে সাহায্য করো তারা তোমাকে সম্মান করবে। ইফ ইউ হেল্প প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে, শ্যাল উইল হবে, এই যে দে উইল রেসপেক্ট ইউ। আবার দেখো ইফ ইউ ডিড পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে শুড অথবা উড হবে, দেখো দে উড গেট গুড মার্কস, এই যে উড গেট আমাদের বাক্যের ভার্ব। সো দেখতে হবে ইফ যুক্ত ক্লজ কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, এটা আমাকে অবশ্যই মেইনটেইন করে দেখতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ সাউদা ইসলাম। আমাদের দেখো ভাইয়ার কিন্তু ক্লাস করতে কষ্ট হয়, ডেফিনেটলি ক্লাস করাতে কষ্ট হয়। আমি চাই না তোমাদেরও কি বলে এটাকে কোনো ল্যাকিংস থেকে যাক। কষ্ট করে যেহেতু জয়েন করেছি, আমি ক্লাস করাচ্ছি, আমি চাই পরিপূর্ণ নলেজ তোমাদেরকে দিতে, এবং আমি এটাও আশা করছি তোমাদের কাছ থেকে যে পরিপূর্ণ নলেজ তোমরা এই ক্লাস থেকে নিয়ে যাবা, জ্ঞানটা নিয়ে যাবা, বা সময়টা যে দিচ্ছ, সময়টা ইনভেস্ট করছো, এই টাইমটা যদি কাজে লাগাতে পারো, সেটা ভাইয়া চাচ্ছি এখানে। সো এই টপিকটা কিন্তু আমরা যদি আজকে ক্লিয়ার হয়ে যাই, কষ্ট করে যদি একবার ক্লিয়ার হই, ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, জাস্ট প্র্যাকটিস করলেই হবে ভাই। আমরা সময় নষ্ট ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এটা ভাই ডিটেলসে পড়াচ্ছি জাস্ট বিকজ অফ ইউ। তোমরা যদি পরিপূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারো, তাই আমরা একটু ভাই তোমাদেরকে ডিটেলসে পড়াচ্ছি। ঠিক আছে কিনা ভাই, তোমাদেরকে ডিটেলসে পড়াচ্ছি। সো এটা তোমাদের জন্য বেটার হবে, একটু জাস্ট কষ্ট করে ধৈর্য ধরে আমরা ক্লাসটা করি, জয়েন থাকি, সব কমপ্লিট করি ইনশাল্লাহ। আর 20 মিনিটের মধ্যে ক্লাস কমপ্লিট হয়ে গেলে তোমাদের আর কোনো প্রবলেম এই টপিকের উপরে থাকবে না আশা করি। ওকে, দেখো সো কন্ডিশনাল সেন্টেন্স, ইফ থাকলে, যখনই কোথাও ইফ থাকবে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই, তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি তোমাদেরকে ভাই হেডস আপ দিতে হয় মাঝে মধ্যে, যে তোমাদের সময় কিন্তু আমরা অনলাইন ক্লাস তেমনটা করি নাই, এখনো অনলাইন ক্লাসে যদি জয়েন হই নানান দিকে চলে যাই, নানান ভাবে আর টাইমটা ওয়েস্ট করি, মনোযোগ রাখতে পারি না। বাট সেই দিক থেকে তোমরা কিন্তু খুব ভালো করছো, তোমরা অনেক ভালো একটা জিনিস করতে পারছো বা মেইনটেইন করতে পারতেছো, দেখা তোমাদেরকে হেডস আপ দিতেই হয় ভাইয়া। এখানে দেখো ইফ ইউ হেল্প দ্য পুয়ার, ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট হয়, তাহলে পরবর্তী ক্লজ শ্যাল উইল করলাম, আর এটা পাস্ট হলে শুড উড হবে এখানে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আর যদি থার্ড কন্ডিশনাল হয়, আমাদের কন্ডিশনাল 4 রকমের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল তো দেখলাম। যদি থার্ড কন্ডিশনাল হয়, দেখো ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয়, মানে কি হয়,
ইফ যুক্ত ক্লজ যদি হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3 হলে শুড হ্যাভ হবে, উড হ্যাভ হবে, এরপরে হ্যাভ এর পরে ভার্বের V3 হবে। ঠিক আছে, নরমালি পাস্ট হলে শুড উড, নরমালি পাস্ট হলে শুড অথবা উড হয়। আর যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয় সেখানে শুড হ্যাভ অথবা উড হ্যাভ বসে, শুড হ্যাভ অথবা কি হবে আমাদের হচ্ছে উড হ্যাভ বসে। সো শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র পাস্ট হলে উড শুড, আর পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ এন্ড শুড হ্যাভ। গট ইট? ওকে, দেখো, ইফ ইউ হ্যাড বট আ কম্পিউটার ইউ গেইন কি, ইউ ইউ গেইন নলেজ, তুমি নলেজ পাবে। সো দেখো, তুমি যদি কম্পিউটার কিনতে, ইফ ইউ হ্যাড বট, এই যে ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ক্লজ কিসে আছে? পাস্ট পারফেক্টে আছে। কিন্তু পাস্ট পারফেক্টের রুলস কি? হ্যাড প্লাস V3, এই যে হ্যাড, এই যে বট আমাদের V3। সো হ্যাড বট আমাদের পাস্ট ফর্ম, ইফ ইউ হ্যাড বট এটা আমাদের পাস্ট টেন্স, বট আ কম্পিউটার, যদি তুমি একটা কম্পিউটার কিনো, ইউ গেইন নলেজ, তুমি নলেজ গেইন করতে পারতে, তুমি নলেজ গেইন করতে পারতে। সো ইউ উড হ্যাভ গেইনড, ইউ উড হ্যাভ, এই যে উড হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস V3। ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে থাকলে উড হ্যাভ শুড হ্যাভ প্লাস V3, এই যে উড হ্যাভ প্লাস শুড হ্যাভ প্লাস কে, যে আমরা গেইনড নলেজ V3 হইছে। ওকে, এরপরে নোট 16 এ চলে যাই। লেস্ট, কোন শব্দের, কোন বাক্যে, কোন ভার্বে যদি আমি লেস্ট পাই, কোন ভার্বে যদি লেস্ট পাই, আবারও বলছি, কোন ভার্বের ক্ষেত্রে যদি কোনো বাক্য যদি লেস্ট পাই, ওই লেস্ট পেলে পরবর্তী যে ভার্বটা আছে, ভার্বের আগে শুড বসে, শুড বা মাইট বসে। লেস্ট পেলে ভার্বের আগে শুড কিংবা মাইট বসবে, লেস্ট পেলে শুড কিংবা মাইট বসবে। যেমন দেখো, দে ওয়াক ফাস্ট, তারা দ্রুত হাঁটে, এই ভয়ে যে দে শুড মিস দ্য ট্রেন, তারা ট্রেন মিস করবে, তারা দ্রুত হাঁটছে। দে রাইট দ্য আনসার কুইকলি লেস্ট দে গেট, তারা দে শুড গেট হবে, দে শুড গেট লেস মার্ক ইন দ্য এক্সাম, তারা পরীক্ষাতে কম মার্ক পাবে, এই ভয়ে তারা কি করে, তারা হচ্ছে দ্রুত লিখছে। হ্যাঁ, তারা দ্রুত লিখছে। সো লেস শব্দের অর্থ হচ্ছে পাছে বা এই ভয়ে, যে একটা ভয় কাজ করে, একটা ভয় কাজ করে, যে ভয়ের মাধ্যমে আমি হচ্ছে, বা আমি কি বলে এটাকে, পরীক্ষায় দ্রুত লিখছি বা দ্রুত হাঁটছি। তো যেখানে লেস্ট পাবো সেখানে শুড ইউজ করব। নোট 17 দেখো, সিন্স দুই অর্থে ব্যবহৃত হয়। সিন্স খুব ইম্পর্টেন্ট রুল। সিন্স বাক্যে দুই অর্থে ব্যবহৃত হয়, একটা কারণবাচক অর্থে এবং একটা সময়বাচক অর্থে। সিন্স বাক্যে দুই অর্থে ব্যবহৃত হয়, একটা কারণবাচক অর্থে, একটা সময়বাচক অর্থে। কারণবাচক অর্থে ব্যবহৃত হলে সিন্সের উভয় পাশে সেম টেন্স হয়, কারণবাচক অর্থে ব্যবহৃত হলে সিন্স এর উভয় পাশে সেম টেন্স হয়। এই দেখো, সিন্স যদি কারণবাচক হয়, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটাও প্রেজেন্ট। কারণ বুঝালে আমরা এক্সাম্পল দেখব। সিন্স যদি কারণ বুঝায়, রিজন বুঝায়, সো আমাদের কি বলে এটাকে, পরবর্তী অংশ আগে পরে সেম টেন্স। আর সিন্স যদি সময়বাচক অর্থে ব্যবহৃত হয়, তখন নিম্নের স্ট্রাকচার ফলো করতে হবে। যদি সময় বুঝায়, ভাই আবারও বলছি, সিন্স দুই অর্থে বসে, একটা সময়, একটা কারণ, একটা সময়, একটা কারণ। যদি সময় বুঝায়, যদি কারণ বুঝায়, সিন্সের আগে এবং পরে সেম টেন্স হবে। যদি সময় বুঝালে সিন্সের আগে যদি প্রেজেন্ট হয়, সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট পারফেক্ট। কখন? যদি সময় বোঝায়। কারণ বুঝালে আগে প্রেজেন্ট হলে পরেও প্রেজেন্ট, আগে পাস্ট হলে পরেও পাস্ট, যদি কারণ বুঝায়। আর যদি সময় বোঝায়, তখন আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা কি হবে, পাস্ট হবে, আগেরটা পাস্ট হলে পরেরটা আমাদের পাস্ট পারফেক্ট হবে, যদি সময় বোঝায়। এক্সাম্পল দেখো, আমরা এক্সাম্পল দেখি। সিন্স ইট ইজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, হি ক্যান নট গো টু কলেজ, এটা কজ, এটা কারণ, এটা আমাদের কি কারণ। সো বৃষ্টি হওয়ার কারণে, সিন্স ইট ইজ রেইনিং, বৃষ্টি হওয়ার কারণে এটা প্রেজেন্টে আছে, হি ক্যান নট গো, এটাও কি আমাদের প্রেজেন্টেই হইছে। আবার দেখো, হি ক্যান নট ইট ওয়েল সিন্স হি বি ইল, এটাও কারণ। সো হি ক্যান নট ইট ওয়েল, এই ক্যান নট ইট, এটা প্রেজেন্ট, সে অসুস্থ হওয়ার কারণে খেতে পারে না, সো
কারণ কারণ বোঝার জন্য কি ইজ হয়ে যাবে এখানে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এটাও কি আমাদের প্রেজেন্ট হবে, এটা কজ, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট কারণ বুঝালে। আবার দেখো 10 years have passed since, since এর আগের অংশটা কি সময়, দেখো এটা কিন্তু সময়, এটা কিন্তু আর কারণ নাই। have passed আগেরটা কি প্রেজেন্টে, আগেরটা প্রেজেন্ট নাই, যে আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, সো এই যে আগেরটা have passed প্রেজেন্টে আছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। since he met, meet থেকে met V2 হয়ে গেছে, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট। since যদি সময় বুঝায়, since যদি সময় বুঝায়, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট V2। আবার দেখো 2 years passed since Argentina won the title, 2 বছর পার হয়ে গেছে, আর্জেন্টিনা কি তোমার হচ্ছে 2 বছর তোমার কি বলে ওই যে ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো এই যে পাস্ট টেন্স না, এই যে পাস্ট টেন্স না, পাস্ট কি আমাদের পাস্ট টেন্স, সো আগেরটা যদি পাস্ট হয়, দেখো ভাইয়া আগেরটা যদি পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস V3। এই যে দেখো আর্জেন্টিনা ওন আছে, এখানে ওন থেকে হ্যাড ওন হয়ে যাবে, ওন থেকে হ্যাড ওন হয়ে যাবে, কজ আগেরটা পাস্ট পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা প্রেজেন্ট পরেরটা আমাদের পাস্ট ইনডিফিনিট হবে যদি সময় বুঝায়। আর কারণ বুঝালে আগে পরে দুই জায়গায় সেম। এর যদি ইট ওয়াজ থাকতো, ইট ওয়াজ, তখন এখানে কুড নট হইতো, কুড নট, এখানে যদি কুড নট থাকতো এখানে ওয়াজ হইতো। সো সিন্স এর কারণ বুঝালে সেম টেন্স হয়, সময় বুঝালে ভিন্নতা আছে, প্রেজেন্ট হলে পাস্ট হবে, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হবে। নোট 18 একদমই শেষের দিকে আমরা পায়া, দেখো ভাইয়া এখানে কি বলছে, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দ্বারা উপযুক্ত সময়কে বোঝানো হয়। এক্ষেত্রে সেন্টেন্সকে আমরা দুইভাবে সলভ করতে পারি, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে দুইভাবে বাক্যটাকে সলভ করতে পারি আমরা। দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে ভার্বের বেস ফর্ম হয়, ইট ইজ টাইমের পরে ভার্বের বেস ফর্ম হয়, এবং টু দিয়ে, যদি টু দিয়ে করতে পারি অথবা সাবজেক্ট দিয়ে করতে পারি, টু দিয়ে করতে পারি অথবা সাবজেক্ট দিয়ে করতে পারি। টু দিয়ে করলে ভার্বের বেস ফর্ম, আর যদি সাবজেক্ট থাকে তখন ভার্বের V2। দেখুন ইট ইজ টাইম টু আছে, টু তাহলে টু বেস ফর্ম কমপ্লিট, কমপ্লিটই হবে। আবার দেখো ইট ইজ হাই টাইম টু আছে, তাহলে টু সলভ বা টু স্টাডি হবে, কোনো ভুল নাই, কোনো ভুল আমাদের এখানে নাই। আবার দেখো ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে কি, সাবজেক্ট থাকলে V2, সাবজেক্ট থাকলেই V2, তাহলে উই গো থেকে উই ওয়েন্ট হয়ে যাবে, উই ওয়েন্ট হয়ে যাবে। সো ইট ইজ টাইমের পরে টু দিয়েও করা যায়, সাবজেক্ট দিয়েও করা যায়, টু দিয়ে করলে ভার্বের বেস ফর্ম এবং সাবজেক্ট দিয়ে করলে ভার্বের V2, দ্যাটস ইট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের এই রুলটা দেখলে আমাদের হয়ে যায়। এরপরে নোট 19 দেখো এন্ড এর কিছু অবস্থান আছে, এন্ড এর কিছু অবস্থান আছে, দেখো এন্ড এর কিছু অবস্থান আছে, এন্ড দ্বারা যুক্ত, দেখো এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব হয় প্লুরাল। এন্ড যদি দুটো নাউনকে যুক্ত করে, এন্ড দুটো নাউনকে যুক্ত করলে ভার্ব হয় প্লুরাল, দুটো নাউন দুটো সাবজেক্ট ভার্ব হয় আমাদের কি প্লুরাল। যেমন দেখো এই যে চেয়ারম্যান এন্ড চিফ গেস্ট দুটো সাবজেক্ট, চেয়ারম্যান এন্ড চিফ গেস্ট আমাদের দুটো সাবজেক্ট, তো কি হবে ভার্ব আমাদের যে আর কামিং হবে, আর কামিং অথবা অয়ার কামিং হবে, এখানে যেহেতু বি প্রেজেন্ট আমাদের দুটো সাবজেক্ট, একটা দুইটা প্লুরাল, তাই দুটো সাবজেক্ট এখানে প্লুরাল ভার্ব হবে, আর হবে। আবার দেখো দুটো সাবজেক্ট, দেখো এন্ড দিয়ে দুটো সাবজেক্ট যদি একটি দা এর আন্ডারে থাকে, দা যদি একটা দা থাকে, দুটো সাবজেক্ট যদি একটা দা দিয়ে আবদ্ধ থাকে, একটা দা THE একটা দা দিয়ে আবদ্ধ থাকে, তখন ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দেখো দা চেয়ারম্যান এন্ড চিফ গেস্ট দুটো সাবজেক্ট একটা দা দিয়ে আবদ্ধ, দা কিন্তু একটা, তখন ভার্ব হবে সিঙ্গুলার, ইজ কামিং অথবা ওয়াজ কামিং হবে। বুঝতে পেরেছো? দা না থাকলে অয়ার বা আর প্লুরাল, যদি একটা দা থাকে, একটা দা, তখন সেখানে আমাদের ইজ হবে, ওয়াজ হবে, কারণ তখন বুঝায় একজন ব্যক্তির দুটো পদবী, তখন দুটো ব্যক্তিকে বুঝে না, একজন ব্যক্তিকে বুঝায়, একজন ব্যক্তির দুটো পদবী, যখন যিনি চেয়ারম্যান তিনি চিফ গেস্ট, একজন ব্যক্তি দুটো পদবী, এজন্য এখানে সিঙ্গুলার হয় একটা দা থাকলে। আর যদি দুটো দা থাকে তখন দেখো যে একটা দা, দুটো সাবজেক্ট দুটি দা থাকলে ভার্ব আগের মতোই প্লুরাল হয়, দা চেয়ারম্যান দা চিফ গেস্ট, এখানেও দা এখানেও দা, তখন আলাদা আলাদা বুঝায়, ভিন্ন ভিন্ন বুঝায়, দুজন ব্যক্তিকে বুঝায়, তখন আবার আর কামিং অথবা অয়ার কামিং হয়ে যায়। সো দা যদি থাকে, একটা থাকলে সিঙ্গুলার, দা দুটো থাকলে প্লুরাল, অথবা দা না থাকলেও কি আমাদের প্লুরাল, শুধু এন্ড থাকলেই প্লুরাল। লাস্ট নোট, একদমই বাক্যের এই আমাদের রুলস এর লাস্ট নোট, একদমই লাস্ট নোট আমরা চলে এসেছি। এখানে কি বলছে দেখো, প্রবাদ প্রবচনের ক্ষেত্রে ভার্ব কোনো রুলস মেনে চলে না। প্রবাদ প্রবচন, আমাদের ইংলিশে অনেক প্রভার্ব আছে, প্রবাদ আছে, আমাদের কি বলে এটাকে, কোন প্রবাদ আমাদের রুলস মেইনটেইন করে হয় না, এতক্ষণ আমরা রুলস মেইনটেইন করে হয়েছে, বাট প্রবাদ প্রবচন কোনো রুলস মেইনটেইন করে হয় না। দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি, দেখো
এন্ড দিয়ে দুটো সাবজেক্ট দুটো শব্দ আছে না, উইন কি বলে, উইন হওয়ার কথা না, উইন কিন্তু হবে না, উইন্স হবে, উইন্স দ্য রেস। আবার দেখো টাইম এন্ড টাইড, এইটা এবং এইটা দুটো, এখানে কি ওয়েট হওয়ার কথা, ওই যে এখানে উইন্স হয়েছে, দুটো হওয়ার কারণে উইন্স হয়েছে, কিন্তু এখানে আবার ওয়েটস হয় না, এখানে ওয়েট হয়েছে। সেটা আমাদের প্রবাদ, এই প্রবাদগুলো মুখস্থ করে ফেলতে হবে ভাইয়া, এই প্রবাদগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এই যে অল ইজ গুড দ্যাট গড সেন্ডস আস, সৃষ্টিকর্তা আমাদেরকে যা দেয় সবই ভালো, সবই ভালো, ঠিক আছে কিনা? সো অল বি আছে, এখানে ইজ হয়ে যাবে, ইজ গুড দ্যাট গড সেন্ডস আস। সো প্রবাদ প্রবচন কোনো রুলস মেনটেন করে হয় না, এগুলো আমাদেরকে হচ্ছে দেখলে মুখস্থ করে নিতে হবে, প্রবাদগুলো বাক্যের মুখস্থ করতে হয়, দ্যাটস ইট। আমাদের প্রবাদ প্রবচন কোনো মুখস্থ রুলস মেনটেন করে প্রবাদ প্রবচন হবে না। আমরা এমসিকিউ দেখি ভাইয়া কি হবে, দে অলরেডি ফিনিশ দেয়ার ওয়ার্ক, তাহলে দে হ্যাভ ফিনিশড, দেখো দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, দে হ্যাভ অলরেডি ফিনিশড দেয়ার ওয়ার্ক, দেখো এখানে আমাদের কি ফিনিশড আছে, এটা ব্র্যাকেটে হবে ফিনিশটা, এটা ব্র্যাকেটে আমাদের ফিনিশটা ব্র্যাকেটে হবে, এটা আমাদের ব্র্যাকেটে হবে। সো ফিনিশ অলরেডি আছে না, অলরেডি আছে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অলরেডি থাকলে কি হবে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আমরা এবার চলো প্র্যাকটিসের দিকে যাই, আমাদের এমসিকিউ 4 লাগবে না, আমরা একটা প্র্যাকটিসের দিকে চলে যাই। আমাদের ঢাকা বোর্ড 2023 সাল, আমাদের ঢাকা বোর্ড 2023 সালে একটা কোশ্চেন আসছে, আমরা এই কোশ্চেনটা প্র্যাকটিস করে আমাদের ক্লাসটা আজকের মতো করে কমপ্লিট করে ফেলি। চলো আমরা পুরোটা প্র্যাকটিস করব, হাতে ধরে ধরে প্র্যাকটিস করব, একটা প্র্যাকটিস করে আমাদের আজকের ক্লাসটা এখানে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? স্যার পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমরা ক্লাসের মধ্যে দিয়ে দেবো ভাইয়া, ভাই তোমাদেরকে এই যে ফেসবুক যে গ্রুপটা আছে ওই গ্রুপে ভাই তোমাদেরকে পিডিএফ একদমই সাবমিট করে দিব, টেনশন করে না, একদমই টেনশন নাই। ওকে, দেখো ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে এটা আমরা খেয়াল করে দেখি কি বলছে, যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার, মানে বলছে শিক্ষা জীবন, ছাত্র জীবন আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার শ্রেষ্ঠ টাইম। আনসার কি হবে দেখি, বলো তো ভাইয়া, এই নাম্বারটা কি হবে, এই নাম্বারটা কি হবে দেখি আমাকে জানাও তো, এই নাম্বারটার আনসার কি হবে? হ্যাঁ, রেডি ফর প্র্যাকটিস, ইয়েস ইয়েস, সবাই আমরা রেডি ফর প্র্যাকটিস, সবাই প্র্যাকটিস কি বলে এটাকে, প্র্যাকটিস করি এবং প্র্যাকটিসের মাধ্যমে পূর্ণতা নিয়ে আসি। প্রিপেয়ারিং, শাহিন বলছে প্রিপেয়ারিং, সুমন বলছে প্রিপেয়ারিং, নূর চাঁদ বলছে প্রিপেয়ারিং, ওকে, আব্দুর রহমান বলছে প্রিপেয়ারিং, আশরাফ আহমেদ প্রিপেয়ারিং, ভেরি নাইস। প্রিপেয়ারিং হবে, কেন প্রিপেয়ারিং হবে, কেন প্রিপেয়ারিং হবে বা লিখে দেই প্রিপেয়ারিং, একদম হাতে কলমে শিখাবো আমি সবকিছু। সো প্রিপেয়ারিং, ফর প্রিপেয়ারিং, কেন? কজ এই দেখো প্রিপজিশন ফর, আমরা জানি সকল প্রিপজিশন ভাই, 20টা রুলস পড়াইছি, একটা রুলস এর বাইরে কোনো কিছু আসবে না, ট্রাস্ট মি, দুই একটা আসতে পারে এক্সেপশনালি, বাট এমনিতে কখনো রেগুলার ভাবে প্রতিনিয়ত আসবে না কখনো রুলস এর বাইরে। সো রুলস গুলো ভালো মতো করে পড়তে পারলে একদমই ক্লিয়ার হয়ে থাকবা তোমরা। সো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার থেকে প্রিপেয়ারিং হয়ে যাবে, প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। ওকে, প্রিপোজিশন আছে, সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। ইট ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে বলা হয় বীজ বপনের সময়, জীবনের জন্য বীজ বপনের সময় বলা হয়ে থাকে এই ছাত্র জীবনকে। ইট ইজ কল্ড হবে, কেন কল্ড হবে? দেখো এই যে টু বি ভার্বের পরে আমাদের রুলস কি ছিল, টু বি ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেই ভার্ব হয় আইএনজি হয় নয় প্যাসিভ হয়, অ্যাক্টিভ আইএনজি, প্যাসিভ আমাদের প্যাসিভে ভি3। সো এটাকে নিজে নিজেকে ডাকে, নিজে শিক্ষা জীবন কি নিজে নিজেকে ডাকে নাকি আমরা ডাকি? আমরা নাম দিয়েছি এটাকে সিড টাইম। সো ইট ইজ কল্ড, প্যাসিভ, এজন্য ইট ইজ কল্ড, it is called the seed time of life. So during this period, এই সময়ে students must not waste time, এই সময় শিক্ষার্থীদেরকে সময় নষ্ট করা যাবে না। সো দেখো the main pursuit, উদ্দেশ্য of the students dash study, শিক্ষার্থীদের প্রধান কাজই হচ্ছে কি স্টাডি করতে হবে। তাহলে স্টুডেন্টস, দ্য মেইন পারস্যুট অফ দ্য স্টুডেন্টস, মেইন পারস্যুট আমাদের সাবজেক্ট কি, মেইন পারস্যুট, মেইন উদ্দেশ্য, মেইন কাজ। আনসার কি হবে? আর বলছে, সি নাম্বারটা সবাই আর বলছে, না, একদমই ভুল, ইজ হবে এখানে ভাই, আমাদের আনসার হবে কি ইজ হবে। এখানে দেখো সাবজেক্ট কিন্তু স্টুডেন্টস না, সাবজেক্ট আমাদের হেড ওয়ার্ড, দেখো দা মেইন পারস্যুট অফ স্টুডেন্টস, এই যে দা থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটা আমাদের সাবজেক্ট, আর হেড ওয়ার্ড কোনটা? হেড ওয়ার্ড হচ্ছে আমাদের দা মেইন পারস্যুট, উদ্দেশ্য। পারস্যুট কিন্তু আমাদের সিঙ্গুলার, হেড ওয়ার্ড কিন্তু সিঙ্গুলার, হেড ওয়ার্ডের উপর বেস করে ভার্ব হয়, ইজ হবে এখানে, আর কিন্তু হবে না। বুঝতে পারছো নাহিদা? আর হবে না, ফারিহা ইজ হবে, ইয়েস, রূপায় পোদ্দার ইজ হবে, কজ আমাদের মেইন কোনটাকে বুঝাচ্ছে? স্টুডেন্টসকে বুঝাচ্ছে না, স্টুডেন্টসের উদ্দেশ্যকে, কাজকে বুঝাইছে এখানে। শিক্ষার্থীদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা, শিক্ষার্থীদেরকে বুঝায় নাই, তাদের প্রধান কাজকে বুঝাইছে,
কাজ কিন্তু সিঙ্গুলার, এজন্য কি ইজ হবে এখানে। ওকে, এরপরে দেখো দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ লাইড অ্যাহেড, ফর দ্য লাইফ লাইড অ্যাহেড, ভবিষ্যৎ জীবনটা যেখানে নিহিত, ওই সামনে যেটা মানে সামনে যে জীবনটা নিহিত, সামনে যে জীবনটা নিহিত ওই জীবনের জন্য তাদেরকে কি করতে হবে, তাদেরকে প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার, লাইড বা লাইং দিলেও হয়তো লাইং অ্যাহেড অথবা লাইড অ্যাহেড, লাইং দিলেও প্রবলেম নাই, লাইট দিলেও কোনো প্রবলেম নাই। ওকে, দে শুড অলসো, দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে তোমার হচ্ছে কো কারিকুলার মানে এক্সট্রা যে কাজগুলো থাকে পড়াশোনার বাইরে, এই যে বন্যায় মানুষকে হেল্প করা, হ্যাঁ ক্লাব অ্যাক্টিভিটি গুলো করা, দেশের কাজে এগিয়ে আসা, নানান ভালো ভালো কাজগুলো করা পড়াশোনার বাইরে গিয়ে, এগুলো কো কারিকুলার অ্যাক্টিভিটি। আনসার কি হবে বলো দেখি ভাইয়া? দে শুড প্রিপেয়ার দেমসেলফ, দে শুড অলসো পার্টিসিপেট, শুড মডাল না, এটা আমাদের মডাল, ই নাম্বারটা কি হবে? আচ্ছা ইজ কিভাবে, সামিয়া বলছে ইজ কিভাবে, দেখো এখানে কিন্তু সাবজেক্ট মেইন পারসুট, আমাদের মেইন পারসুট, আমাদের সাবজেক্ট মেইন পারসুট, স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট না, তাদের কাজ, তাদের উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট। সো উদ্দেশ্য বা কাজ কিন্তু প্লুরাল হয়, সিঙ্গুলার হয়, এজন্য ইজ। ওকে, পার্টিসিপেট, দে শুড পার্টিসিপেটিং, দে শুড খুব খুব দিয়ে দিচ্ছে, দে শুড পার্টিসিপেট, দে শুড পার্টিসিপেট হবে। দেখো ভাইয়া দে শুড পার্টিসিপেট হবে এখানে, অন্য কোনো কিছু হবে না, এখানে আমাদের পার্টিসিপেট হবে। কেন পার্টিসিপেট হবে জানো? কারণ এখানে শুড কি, দেখো শুড, এই যে শুডটা কি আমাদের মডাল না, এই শুড এটা আমাদের মডাল। তো শুডটা যদি মডাল হয়, শুডটা যদি মডাল হয়, মডালের পরের যে ভার্ব, এই যে ভার্ব, এটা আমাদের কি হবে, এটা আমাদের বেস ফর্ম হবে। মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, এজন্য পার্টিসিপেট, পার্টিসিপেটই হবে, অন্য কোনো কিছু হবে না। ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আচ্ছা বাই রিড নিউজ পেপার দে উইল নো হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, সংবাদপত্র পড়ার মাধ্যমে তারা জানতে পারবে পৃথিবীতে কি চলতেছে, সংবাদপত্র পড়ার মাধ্যমে। সো বাই কিন্তু একটা প্রেপোজিশন, বাই একটা প্রেপোজিশন, সো প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। সো বাই রিডিং নিউজ পেপার, বাই রিডিং নিউজ পেপার আমাদের এখানে হবে কি হবে, রিডিং হবে। বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এরপরে দেখো হোয়েন দ্য কান্ট্রি ড্যাশ উইথ এ ন্যাচারাল ডিজাস্টার দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু, হোয়েন দ্য কান্ট্রি, কান্ট্রি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কান্ট্রি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে, ফেইসেস, ফেইসেস হবে। সো হোয়েন দ্য কান্ট্রি ফেইসেস উইথ আ ন্যাচারাল ডিজাস্টার ক্যালামিটি দে শুড কাম ফরওয়ার্ড, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু থাকলে কি হয়, কে পারবে দেখি তো, উইথ আ ভিউ টু আমাদের লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোট টু, সাবজেক্ট টু, আমাদের অনেক কিছু আছে। এগুলোর পরে যদি টু মানে এগুলোর সাথে যদি টু থাকে, এরপরে আমাদের অলওয়েজ কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। সো উইথ আ ভিউ টু, এক্স্যাক্টলি, রিমুভিং, উইথ আ ভিউ টু রিমুভিং মানে উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, কি রিমুভ করব, দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল, মানে যারা আক্রান্ত মানুষ রয়েছে, খারাপ অবস্থায় আছে যে মানুষগুলো, তাদেরকে সাফারিং থেকে, দুঃখ থেকে উদ্ধার করার জন্য, তাদের দুঃখ দূর করার জন্য তাদের কাজ করে যাওয়া উচিত। ইভেন ইন নর্মাল টাইমস, দেখো ইভেন ইন নর্মাল টাইমস দে এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, বলছে শুধুমাত্র দুর্যোগের সময় তাদেরকে হেল্প করলে হবে না, দুর্যোগ বাদেও নর্মাল সময়েও তাদের কাজ করতে হবে, দুর্যোগ বাদে নর্মাল কাজেও তাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসা উচিত। সো দে শুড এঙ্গেজ, দেখো দে এঙ্গেজ দেমসেলফ, এটা আনসার কি হবে, আই নাম্বারটা কি হবে বলো তো দেখি, আই নাম্বারটা কি হবে, এঙ্গেজেস না, দেখো বলছে তাদের নর্মাল প্রবলেমের টাইমে তাদের এগিয়ে আসতেই হবে, নর্মাল প্রবলেমের টাইমে, সমস্যার টাইমে তাদের এগিয়ে আসতে হবে। এছাড়াও সমস্যা নাই বাট অন্যান্য কাজে, অন্যান্য সময়তেও, নর্মাল টাইমেও তাদেরকে এগিয়ে আসা উচিত, এগিয়ে আসা উচিত। তো এখানে এঙ্গেজ না, শুড এঙ্গেজ, দে শুড এঙ্গেজ। ওকে দে শুড, আচ্ছা আমি একটু মুছে দেই এটাকে, দে শুড এঙ্গেজ। ওকে দে শুড এঙ্গেজ, এই যে শুড এরপরে এঙ্গেজ হবে এখানে। ইভেন ইন নর্মাল টাইম দে শুড এঙ্গেজ, তাদের এঙ্গেজ থাকা উচিত, এখানে উচিত বুঝায়, উচিত বোঝানোর কারণে আমরা শুড নিয়ে আসছি। দে শুড এঙ্গেজ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস। দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন এক্সামিনেশন উইদাউট ওয়ার্ক হার্ড, উইদাউট আমাদের প্রেপোজিশন, তাহলে কি হবে বলো দেখি, যে নাম্বারটা কি হবে, যে নাম্বারটা কি হবে বলো,
যে নাম্বারটার আনসার কি হবে? ওকে, সো তারা যদি পড়াশোনা ঠিক মতো না করে পরীক্ষাতে কখনোই কি হবে না, ভালো কিছু করতে হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, রাইট, উইদাউট আমাদের ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। এই তো, ইট ইজ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। বলছে খারাপ দুঃখের বিষয় এই যে অনেক শিক্ষার্থী তোমার হচ্ছে শর্টকাট টেকনিক ফলো করে সফল হতে চায়, ভালো কিছু করতে চায়, যেটা কখনোই পসিবল না। শর্টকাট ক্যান নেভার বি অ্যান ওয়ে টু বি সাকসেসফুল। কখনো শর্টকাট তোমার কোনো সাকসেসফুল হওয়ার জন্য ওয়ে হতে পারে না। তো আমাদের এখানে 10টা, 10-এ কে কত পাইছো দেখি আমাকে জানাও তো। 10-এ আমরা কে কত পাইছি? এরপরে আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সাল আছে। এই ময়মনসিংহ বোর্ড 2023 সালে তোমাদেরকে ভাই SW দিব, হোমওয়ার্ক দিব। এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে সাবমিট করবা। ওকে, বলো আমাদের 10-এ কে কে পাইছি? আমরা 10-এ কে কত পাইছি? 10-এ 8 পাইছে আশরাফ, 10-এ 9 পেয়েছে, ও মাই গড, গুডনেস, খুব ভালো খুব ভালো। ওকে, আর 10-এ 7 পেয়েছে তাই, 10-এ 8.5 পেয়েছো। কিভাবে 8.5 পাও? হয় হয়েছে না হয় নাই, সো হয় 8, 9, 9। 10-এ 10 সুস্মিতা স্নেহা, থ্যাংক ইউ, ভেরি নাইস। ইসরাত 8, 9, 7, 7, 8, 9, 7, 8, 9, 7, 8, 9, ম্যাক্সিমাম 7, 8, 9। তো দেখছো তোমরা কিন্তু পারছো, জাস্ট মনোবল নিয়ে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে কিন্তু আলটিমেটলি হবে। কোনো প্রবলেম নাই, কোনো টেনশন নাই, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এখন আমাদের রুলস গুলো ক্লিয়ার, আমার রুলস গুলো পরিপূর্ণ ক্লিয়ার। কোনো কনফিউশন থাকলে আমাদের রেকর্ডটা দেখো, রেকর্ড ক্লাসটা দেখো, রেকর্ড দেখে তোমরা হচ্ছে প্র্যাকটিস শুরু করে দাও। হয়তো পিডিএফ দিয়েই দিব, পিডিএফ থেকেও পড়ো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস তত বেশি পূর্ণতা, যত বেশি প্র্যাকটিস তত বেশি পূর্ণতা। বুঝতে পেরেছো? ওকে, সো আমি এখানে অনেক ভালো আশা করি তোমরা 7, 8 পেয়েছো। এটা 10-এ 10ই পাবা, তোমরা একটু প্র্যাকটিস করে যাও, 10-এ 10ই পাবা। ক্লাসের রেকর্ডটা দেখো ভাইয়া, এর বাইরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই এর বাইরে। একটু জাস্ট প্র্যাকটিস করে যাই, একটু আমরা কি বলে এটা সময় দেই ভার্বের ক্ষেত্রে। ভার ভালোভাবে পারলে অন্যান্য টপিক গুলো তুমি ভালোভাবে পারবা। ভার্বের সাথে অন্যান্য টপিক রিলেটেড ভাইয়া, ভার্ব খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। সো এটা ভালো মতো করে শেখো, এটাও পারবা, অন্যান্য টপিকও পারবা, ভালো কিছু অবশ্যই পারবে। সো এটা কঠিন কিছু না, প্র্যাকটিস জাস্ট লেগে থাকো, রেকর্ড দেখো, প্র্যাকটিস করো, রুলস দেখো, প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস, বেশি বেশি পূর্ণতা। সো এটা আমাদের ঢাকা বোর্ড ডান 23। এইটা তোমাদেরকে SW দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও ভাইয়া, চলে যাচ্ছি স্ক্রিন থেকে। এটা একটা স্ক্রিনশট তুলে নাও, আমাদের যে গ্রুপটা আছে ভাই, তোমাদেরকে SW যদি ভাই দিয়ে দিব গ্রুপের মধ্যে, এটা আমাদের SW দিয়ে দিব ভাই, আবার ছবির মাধ্যমে বা কি বলে এটাকে পোস্ট করে দিব। তোমরা জাস্ট ময়মনসিংহ বোর্ড 2023 যাদের কাছে বই নাই তারা এখান থেকে তোমার হচ্ছে SW করে ফেলবা। ময়মনসিংহ বোর্ড এইটা এবং এইটা, এই যে সেট, এটা আমাদের লাস্ট। সো ময়মনসিংহ বোর্ড 2023 সালটা আমরা হচ্ছে অবশ্যই SW করে আমাদের গ্রুপে সাবমিট করব। যে আমাদের এই যে HSC 25 যে A+ সাজেশন গ্রুপটা আছে এই গ্রুপে সাবমিট করব, অথবা আমরা হচ্ছে 10MS SSC HSC যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমাদের হচ্ছে সাবমিট করে দিব আমরা এই ক্লাসটি। ঠিক আছে? সো ইয়েস, আমাদের ক্লাসটি আজকে এতটুকুই থাকবে। আমাদের ক্লাস আমরা যথেষ্ট ভাবে চেষ্টা করেছি তোমাদেরকে হচ্ছে ভার্বটা পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আই ডোন্ট নো হাউ মাচ আই এম সাকসেসফুল, আমি কতটুকু সাকসেসফুল হতে পারছি জানি না, বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, থ্যাংক ইউ সো মাচ লুৎফা, ক্লাসটি কেমন লেগেছে, কেমন হয়েছে, কতটুকু বুঝতে পেরেছি, এই বিষয়ে আমাদেরকে যে গ্রুপটা আছে এই গ্রুপে একটু ফিডব্যাক দিয়ে দিবা, ক্লাসটা কেমন লেগেছে। এবং আমাদের 10MS SSC and HSC যে গ্রুপটা আছে সেই গ্রুপও তোমরা একটু ফিডব্যাক দিয়ে দেবে যে ক্লাসটা কেমন লেগেছে। তোমার 25 ব্যাচ থেকে আছো, 26 ব্যাচ থেকে এখানে আমার মনে হয় আছো অনেকেই। সো তোমরা তোমাদের গ্রুপে 26 ব্যাচের যে গ্রুপটা আছে ওই গ্রুপে ফিডব্যাক দিবা। 25 ব্যাচের যে শিক্ষার্থীরা আছো তোমরা 25 ব্যাচে ফিডব্যাক দিবা, অথবা তোমরা চাইলে কম্বাইন্ডলি 10MS SSC and HSC গ্রুপও ফিডব্যাক দিতে পারো তোমরা সবাই। আমি সবার পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতটুকুই থাকবে ক্লাসটি আজকে, আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক টাইম, প্রায় 8টা 49, অনেক সময় 2 ঘন্টা প্রায় আমরা ক্লাসটা করেছি। এতক্ষণ জয়েন থাকার জন্য, সাথে থাকার জন্য সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে হচ্ছে শুভেচ্ছা এবং থ্যাংক ইউ জানাচ্ছি, ভালোবাসা তোমাদেরকে অবিরাম জানাচ্ছি। সবাই ক্লাসটা প্র্যাকটিস করবা, রেকর্ড দেখবা, যে কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে ভাইয়াকে মেনশন করতে পারো, ইনশাআল্লাহ ভাই অ্যাভেলেবল থাকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, এন্ড আসসালামু আলাইকুম সবাইকে।